হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফালা। তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা সব রকমের আলোচনা কিন্তু এখানে দেখছিলাম। আমরা এক একটা চ্যাপ্টার ধরে যে আলোচনাগুলো আমরা করেছি আগে, জাস্ট একটা রিমাইন্ডার তোমাদের দিয়ে দিই। আমরা প্রথমে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড করেছি, তারপরে আমরা মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন করেছি। এরকম করেই আজকে যে চ্যাপ্টারটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। তোমরা জানো যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, শুধু WBCS প্রিলিতে না, মেন্সের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যদি তোমরা পরবর্তী যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসছে বোথ প্রিলি এবং মেন্সে, সেখানে কিন্তু তোমরা দেখবে যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নিয়ে কিন্তু সেপারেটভাবে অনেকবার প্রশ্ন এসছে। যদি নাও আসা তাহলে কিন্তু একটা বা দুটো প্রশ্ন এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থেকে কিন্তু দেবেই। তাহলে আজকে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা কিন্তু যাবতীয় বিষয়, এবং এখানে রেফারেন্স পয়েন্ট যেটা আমি রেখেছি সেটা হচ্ছে লক্ষ্মীকান্তকে কিন্তু রেফারেন্স পয়েন্ট আমি রেখেছি। তার কারণ বুঝতেই পারছো যে লক্ষ্মীকান্ত কিন্তু কনস্টিটিউশনের ক্ষেত্রে বলতে গেলে একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বই। এবং এখানে আমরা যে বিষয়গুলোকে দেখছি শুধু কিন্তু আমরা ওপর দিয়ে যাব না, আমরা ইন ডিটেলস কিন্তু এটা আলোচনা করব যাতে পরবর্তীকালে তোমাদের এক্সামের সময় কোনো প্রবলেম না হয়। তাহলে আজ আর বেশি দেরি না করে আমি সরাসরি আজকের যে আমাদের টপিক রয়েছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সেখানে চলে যাচ্ছি। তাহলে দেখো যে এইখানে আমাদের ইন্ডিয়াতে কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেম রয়েছে। তোমরা জানো যে আমরা কিন্তু ব্রিটেনের যে ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেল অফ সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কিন্তু আমরা ইন্ডিয়াতেও গ্রহণ বা গৃহীত করেছি। ইন্ডিয়াতে যে ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেলটা, ঠিক ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেল না, ইংল্যান্ডে যে ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেলটা রয়েছে যেটা ইন্ডিয়াতে লাগু করা হয়েছে, সেটা কিন্তু একদম একটা পার্লামেন্টারি স্ট্রাকচারে গঠন করা হয়েছে। ইউনাইটেড স্টেটস থেকে অনেক কিছু নিলেও আমরা ইউনাইটেড স্টেটসের যে প্রেসিডেন্টাল মডেল সেটা কিন্তু আমরা ফলো করি না। তাহলে আমাদের ইন্ডিয়া যেহেতু একটা পার্লামেন্টারি মডেল ফলো করে, এই পার্লামেন্টারি মডেল ফলো করার যে প্রক্রিয়া সেটা কিন্তু দু ধরনের হয়। যেরকম আমরা কিন্তু দেখেছি যে পার্লামেন্টারি মডেল যেখানে রয়েছে সেইখানে কিন্তু রয়েছে একজন রিপাবলিকান হেড। ইংল্যান্ডে যদি তোমরা দেখো সেইখানে কিন্তু বংশাগতভাবে একটা কিন্তু রিপাবলিকান হেড রয়েছে, তাকে বলা হয় ক্রাউন কিংও হতে পারে, সেটা কুইনও হতে পারে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু এরকম কোনো রিপাবলিকান কিন্তু হেরিডিটারি কিন্তু এরকম নেই। আমাদের এইখানে কিন্তু একজন ইলেক্টেড প্রেসিডেন্টাল হেড রয়েছে, এবং তিনি কিন্তু বলতে পারো যে প্রেসিডেন্ট কিন্তু আমাদের কনস্টিটিউশনাল হেড, এবং তার যে পজিশন, তার যে পাওয়ার এবং প্রিভিলেজেস সেটা কিন্তু সিমিলার টু দ্যাট অফ দ্য কিং অফ ইংল্যান্ড। যেটা আমি বলছিলাম আর কি, যে যেরকম ইংল্যান্ডে কিং রয়েছে, রাজা রয়েছে, তিনি কিন্তু একজন রিপাবলিকান হেড বলতে পারো, মনার্ক। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু আমরা ডিসেন্ডেন্টের ভিত্তিতে কিন্তু আমরা কোনো রকম পদ কাউকে দিইনি। সেখানে আমরা আমাদের নমিনাল এক্সিকিউটিভ বলতে পারো, সিম্বলিক হেড বলতে পারো, বা খুব ভালোভাবে বলতে গেলে আমাদের যে কনস্টিটিউশনাল হেড তিনি কিন্তু প্রেসিডেন্ট। তোমরা যদি আর্টিকেল 77-এও যাও সেখানেও কিন্তু দেখতে পারবে যে সেখানে বলা রয়েছে কিন্তু যে প্রেসিডেন্ট অল এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য ইউনিয়ন সেটা কিন্তু কার নামে করা হবে? প্রেসিডেন্টের নামে করা হবে। তাহলে বুঝতেই পারছো যে ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট যাবতীয় ইউনিয়ন গভর্নমেন্টের কিন্তু কাজ করা হয়। এবার দেখো যে অফিস অফ প্রেসিডেন্টটা আমরা যখন সংবিধান গৃহীত করলাম তার সাথে সাথেই কিন্তু আমরা একজন রিপাবলিকান হেডকে আমরা ইলেক্ট করিনি, এবং তিনি কিন্তু হন আমাদের প্রেসিডেন্ট। তার সাথে সাথে তোমরা জানো যে ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট কিন্তু প্রেসিডেন্ট। এই যে ইউনিয়ন এক্সিকিউটিভ সেটা কিন্তু আমাদের রয়েছে পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আলোচনা করছে ইউনিয়ন এক্সিকিউটিভ নিয়ে। এবং এই ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে যে সব থেকে ইম্পর্টেন্ট একটা পজিশনে রয়েছে, যিনি সাংবিধানিক পরিকল্পনাতে যে দেশটাকে চালাচ্ছে, তিনি কিন্তু প্রেসিডেন্ট রয়েছে। এবং আমাদের এইখানে যে প্রেসিডেন্ট রয়েছে, মাথায় রাখবো, আমি বারবারই বলছিলাম, তিনি কিন্তু একজন নমিনাল এক্সিকিউটিভ, একজন সিম্বলিক কিন্তু হেড। রিয়েল পাওয়ার যেটা, মানে যে মূল যে ক্ষমতা, সেটা কিন্তু রয়েছে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে।
তার কারণ যেহেতু আমরা ইংল্যান্ডের এই ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেলটা নিয়েছি, আমেরিকান প্রেসিডেন্টাল মডেলটা নিইনি, তার ভিত্তিতে ইউকেতে কিন্তু প্রাইম মিনিস্টার একজন সাংবিধানিক ঠিক না বলতে পারো, কিন্তু একজন দায়িত্বপূর্ণ পদে রয়েছে। সে কিন্তু সব কিছু ডিসিশন নিচ্ছে, কিন্তু কার নামে নেওয়া হচ্ছে? আমাদের প্রেসিডেন্টের নামে নেওয়া হচ্ছে। ইংল্যান্ডে যদি হয় সেটা কিন্তু ক্রাউনের নামে নেওয়া হচ্ছে। তাহলে আশা করি যে তোমরা এই ইন্ট্রোডাকশনটা বুঝতে পারলে। এবারে আমি চলে যাচ্ছি আমাদের নেক্সটে যে ইন্ট্রোডাকশনটা, যে প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে আমাদের সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স। আমাদের যে 3 ধরনের আর্মড ফোর্স রয়েছে, সেই আর্মড ফোর্সের যে সুপ্রিম কমান্ডার সেটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, এবং এরই ভিত্তিতে প্রেসিডেন্টই এমন একজন যে কিন্তু যুদ্ধ চালু করতে পারে, আবার যুদ্ধ এন্ডও করতে পারে। এবং আমাদের প্রথম যে নাগরিক সেও কিন্তু প্রেসিডেন্ট। আমি যেটা বললাম যে সিম্বল অফ ইউনিটি, সিম্বল অফ ইন্টিগ্রিটি এবং সিম্বল অফ সলিডারিটি অফ দ্য নেশন, প্রেসিডেন্ট প্রথম নাগরিক হওয়ার সুবাদে তারই কিন্তু দায়িত্বে সাংবিধানিক যে পজিশন সেটা কিন্তু দেয়া হয়েছে, এবং এটা কিন্তু প্রেসিডেন্টকে এনশিওর করতে হবে সে যেন ইন্ডিয়ার ইউনিটি, ইন্টিগ্রিটি এবং সলিডারিটি সবসময় বজায় রাখে। আর্টিকেল 52 কিন্তু বলছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া is a must in the constitutional scheme and structure of India. ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল স্ট্রাকচারটা রয়েছে, যেখানে আমাদের কিন্তু ডিজুর এবং ডিফ্যাক্টো এক্সিকিউটিভ রয়েছে, রিয়েল এক্সিকিউটিভ রয়েছে এবং কিন্তু নমিনাল হেড রয়েছে। এই যে কনস্টিটিউশনাল পজিশন যেখানে প্রাইম মিনিস্টারের থাকা প্রয়োজন, তার সাথে সাথে কিন্তু প্রেসিডেন্টেরও প্রয়োজন রয়েছে, যার দ্বারা কিন্তু প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার দেশটাকে চালাবে বা রুল করবে। আচ্ছা, এবং দেয়ার ইজ নো এক্সেপশন, কোন রকম কিন্তু এক্সেপশন আর্টিকেল 52 তে নেই। অফিস অফ দ্য প্রেসিডেন্ট ক্যান নট ইভেন ফর এ শর্ট ওয়াইল রিমেন ভ্যাকেন্ট। প্রেসিডেন্টের পজিশনটা কিন্তু কোনো সময় ভ্যাকেন্ট রাখা যাবে না। অবশ্যই সেখানে কিছু এক্সেপশন রয়েছে, যেখানে প্রেসিডেন্ট যদি কোনো কারণে তার অফিস ভেকেট হয়ে যায়, তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট তার পজিশনটাকে সামলাতে পারে। এবার আমি চলে যাচ্ছি নেক্সটে। দেখো, এই যে কনস্টিটিউশনাল পজিশনটাও কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা একটা ইন্ট্রোডাকশন সাধারণত দেখলাম, যেখানে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট কিন্তু একজন নমিনাল এক্সিকিউটিভ, তার পাওয়ার অ্যান্ড পজিশন ইজ সিমিলার টু দ্যাট অফ ইংল্যান্ড ক্রাউন, কিন্তু এনার যে কনস্টিটিউশনাল পজিশনটা ইন্ডিয়াতে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব। তাহলে যেটা আমি বলছিলাম, আর আমার কিছু বলার নেই, আমাদের ইন্ডিয়াতে যেহেতু পার্লামেন্টারি ফর্ম অফ রয়েছে, প্রেসিডেন্ট একজন নমিনাল এক্সিকিউটিভ। আর্টিকেল 53 আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো কি বলছে, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন শ্যাল বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট। তার মানে কেন্দ্রর যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে সেটা কার দায়িত্বে রয়েছে? একদম আমাদের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে। অ্যান্ড এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো, and shall be exercised by him either directly or through offices subordinate to him। এর মানেটা কি? তার মানে আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের কেন্দ্রে দায়িত্বে রয়েছে কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু তোমরা জানো সে কিন্তু সরাসরি কোনো পাওয়ার কিন্তু লাগু করতে পারে না। সে কিন্তু একটা নির্দেশে চলে। কার নির্দেশে চলে? আমরা সবাই জানি প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টারের নির্দেশে চলে। এই জন্য সে এই যে এক্সিকিউটিভের হেড, আমাদের যে ইউনিয়নের এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু তার কাছে রয়েছে। তাহলে সে কিন্তু চালিত হতে পারে, বা বিশেষ বিশেষ সময় সে কিন্তু নিজেও ডিসিশন নিতে পারে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সে চালিত হয় প্রাইম মিনিস্টারের দ্বারা এবং কাউন্সিল অফ মিনিস্টারের দ্বারা। তার সাথে দেখো আর্টিকেল 74 কি বলছে, এইটা পড়লেই কিন্তু তোমরা বুঝে যাবে এটা কিন্তু একে অপরের পরিস্পরক বা ইন্টারডিপেন্ডেন্ট। দেখো, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার, একজন কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু থাকবে। আমি পরবর্তীকালে আসবো, মানে পার্লামেন্ট যখন আমি বোঝাবো তখন কিন্তু আমি আসবো যে কাউন্সিল অফ মিনিস্টারটা কি জিনিস। দেখো, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার থাকা দরকার। উইথ দ্য পিএম, প্রাইম মিনিস্টারের সাথে একজন কাউন্সিল অফ অনেক কাউন্সিল অফ মিনিস্টার থাকার দরকার, অ্যাট দ্য হেড টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। যেটা আমি বলছিলাম যে প্রেসিডেন্ট যেহেতু আমাদের সাংবিধানিক হেড, এজন্য তার কাছে একক পাওয়ারকে এক্সিকিউট করার কিন্তু খুবই কম ক্ষমতা রয়েছে। তাহলে সে কার দ্বারা চলবে, কার দ্বারা চালিত হবে? প্রাইম মিনিস্টার রয়েছে অ্যাট দ্য হেড এবং কাউন্সিল অফ মিনিস্টারের দ্বারা কিন্তু সে চালিত হবে। এবার চলে যাচ্ছি আমি নেক্সট আমাদের কনস্টিটিউশনাল পজিশনে, যেখানে দেখো আর্টিকেল 75 কি বলছে,
the Council of Ministers shall be collectively responsible to the Lok Sabha. This provision is the foundation of the parliamentary system. যদি তোমরা ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেল দেখো, এই সিস্টেমটা কিন্তু তোমরা ইংল্যান্ডেও পাবে, যেখানে কাউন্সিল অফ মিনিস্টার এবং আমাদের প্রাইম মিনিস্টার কালেকটিভলি যৌথভাবে কিন্তু লোকসভার কাছে রেসপন্সিবল। এবার তোমরা বলবে কি স্যার এই যৌথভাবে রেসপন্সিবল হওয়ার মানেটা কি? দেখো আমি যখন পার্লামেন্ট যখন তোমাদের পড়াবো তখন এইটা ডিটেলসে বলবো, জাস্ট ব্রিফলি তোমাদেরকে এখন আমি জাস্ট একটা নোট দিয়ে দিচ্ছি। কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে তোমরা হয়তো এই কথাটা অনেকবার শুনেছো, প্রাইম মিনিস্টার এন্ড কাউন্সিল অফ মিনিস্টার সেল অ্যান্ড সিংস টুগেদার। তার মানে কি? তার মানে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার একসাথে ডোবে বা একসাথে ভাসে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যদি কোনো মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় এবং তার পলিটিক্যাল পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা না প্রুফ করতে পারে লোকসভাতে, তাহলে কিন্তু তার সরকার পড়ে যেতে পারে। এই লোকসভাকে ভেঙে দিতে পারে কিন্তু আমাদের প্রেসিডেন্ট। তাহলে এই জন্যই কিন্তু তারা যৌথভাবে এই লোকসভার কাছে রেসপন্সিবল, এবং এটা কিন্তু একটা কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট। নেক্সট দেখো আমরা দুখানা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছি। একটা দেখো একটা প্রেসিডেন্টের পাওয়ারকে একটু বাড়ায়, একদমই কমিয়ে দেয় বলতে পারো, বাড়ানো ঠিক না, একদমই কমিয়ে দেয়। আবার 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রেসিডেন্টের পাওয়ারটাকে একটুখানি ভালো করার চেষ্টা করা হয়। তার প্রেক্ষাপটটা তুমি বুঝতেই পারছো। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা দেখো 1976-এ হয়েছে। তোমরা জানো যে একটা ইন্টারনাল ইমার্জেন্সির কিন্তু এই সময় বাতাবরণ রয়েছে, যেখানে ইন্দিরা গান্ধী যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কিন্তু মনে করছেন যে আমি এমনভাবে পাওয়ারটাকে এক্সিকিউট করব যেখানে আমার কাউন্সিল অফ মিনিস্টার বা প্রেসিডেন্টের কিন্তু কোনো রকম অ্যাডভাইস নিতে হবে না, তাদের দ্বারা কিন্তু আমাকে চালিত হতে হবে না। এই জন্যই তিনি কি করেন, মেড দ্য প্রেসিডেন্ট বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য পিএম। তার মানে কি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রেসিডেন্টের পাওয়ারটাকে আমরা এতটা কমিয়ে দিই যেখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্টকে কিন্তু বাউন্ড মানে তাকে কিন্তু করতেই হবে কাজটা যেটা বলবে কে, কাউন্সিল অফ মিনিস্টারের হেড কে, প্রাইম মিনিস্টার। এবার আসছি আমরা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। যখন এমার্জেন্সি হয়ে যায় তারপরে এমার্জেন্সির সেই সময় যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো লাগু হয়েছিল সেটার আঁচ কমানোর জন্য যেটা আমাদের লাগু করা হয় সেটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে বলা হয় enable the president to return a matter for reconsideration of his minister but the reconsidered advice shall be binding। তার মানে কি? তার মানে ভালো করে বুঝবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি করা হলো, প্রেসিডেন্টকে বাধ্যতামূলক মানতেই হবে কাউন্সিল অফ মিনিস্টার প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে অ্যাডভাইসটা প্রেসিডেন্টের কাছে আসছে যদি তার সেই অ্যাডভাইসটা পছন্দ না হয় বা অ্যাডভাইসের মধ্যে সে মনে করছে কিছু হেরফের করবে, তাহলে সে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার প্রাইম মিনিস্টারকে সেই অ্যাডভাইসটা আবার পুনর্বিবেচনা করতে বলতে পারে। কিন্তু আবার যদি সেম অ্যাডভাইসটা প্রেসিডেন্টের কাছে আসে তখন কিন্তু তাকে সেই অ্যাডভাইসকে মানতেই হবে। মানে মোটামুটি প্রেসিডেন্টের পাওয়ার কমই, জাস্ট 42nd একদমই কমিয়ে দেওয়া হয়েছিল, 44th সেটাকে একটুখানি ব্যাক করানো হলো। এবার চলে আসছি আমি নেক্সট স্লাইডে, যেখানে দেখো বলছে প্রেসিডেন্টের ইলেকশন খুবই ইম্পর্টেন্ট, এবং আমি তোমাদেরকে 2-3টে জিনিস প্রেসিডেন্টের সম্বন্ধে খুবই ধীরে ধীরে পড়াবো যাতে তোমরা পুরো জিনিসটাকে গ্র্যাপস করে নাও, যাতে পরবর্তীকালে শুধু এই নোটসটা দেখলে তোমাদের প্রিপারেশনটা হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে ইলেকশনটা দেখো কি বলছে, প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা 3টে নতুন ওয়ার্ড মনে রাখবো। কি কি ওয়ার্ড? প্রেসিডেন্টের ইলেকশন হয় ইনডাইরেক্ট ভাবে। ইনডাইরেক্ট মানে আমরা কিন্তু ডাইরেক্টলি পার্টিসিপেট করছি না, আমরা ডাইরেক্টলি পার্টিসিপেট করছি না। তার মানে কি? তার মানে দেখো আমাদেরকে কেউ বলে ভাই প্রেসিডেন্টের ভোট হচ্ছে, কি রে ভোট দিতে যাবি না রাষ্ট্রপতিকে? হয় না। তার কারণ আমরা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে ডাইরেক্টলি পার্টিসিপেট করছি না। তাহলে কিভাবে পার্টিসিপেট করা হচ্ছে? আমরা আমাদের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এমপিস এবং এমএলএস তারা কিন্তু আমাদের হয়ে প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছে। এজন্য কিন্তু এটাকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন, তার কারণ আমরা সরাসরি পার্টিসিপেট করছি না। বাই অ্যান ইলেকটোরাল কলেজ, আমি ইলেকটোরাল কলেজটায় পরবর্তীকালে আসছি। ইলেকটোরাল কলেজ মানে
ওই সব মেম্বাররা যারা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করবে। তাহলে কারা কারা করবে সেটা আমি পরে আসছি, পরের স্লাইডে দেখাচ্ছি। আচ্ছা, এই যে ইলেকশনটা, একটা ইলেকশন তো প্রসিডিওর থাকে, তো প্রসিডিওরটা কি? সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন। এবং দেখো মিন অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এসটিভি, এবং সিক্রেট ব্যালটের মধ্যে কিন্তু হয়, ওপেন ব্যালটে কিন্তু হয় না। তাহলে এই জিনিসগুলোকে আমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। ইনডাইরেক্ট ইলেকশন, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, সিক্রেট ব্যালট, এবং আমাদের কি রয়েছে? এসটিভি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কিন্তু সেখানে রয়েছে। এবার তুমি বলবে কি স্যার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? তোমরা প্রিভিয়াস ইয়ার দেখতেও পারো, বলে দিতে পারে এর মধ্যে কোনটা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট, কোনটা ইলেকশনে ইউজ হয় না। সেখানে দিয়ে দিল ওপেন ব্যালট, বা সেখানে দিয়ে দিল ডাইরেক্ট ইলেকশন। ঠিক আছে, তো এরকম করে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে কিন্তু দিতেই পারে, এই জন্য 4টে প্রসিডিওর কিন্তু মাথায় রাখবে। এবং দেখো ইউনিফর্মিটি, ইউনিফর্মিটি বলতে হচ্ছে যে এমপি এমএলএ এর মধ্যে যে একটা ব্যালেন্স, সেটা কিন্তু বজায় রেখে প্রেসিডেন্টের ইলেকশনটাকে কন্ডাক্ট করানো হয়। এবার আমরা দেখে নেব যে ইলেকশনে পার্টিসিপেট কে কে করছে। তাহলে দেখো প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট, তার মানে নির্বাচিত মেম্বার লোকসভা এবং রাজ্যসভার, তাই তো? আচ্ছা, ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার মানে বিধানসভার যারা নির্বাচিত মেম্বার তারা পার্টিসিপেট করছে, তাই তো? এবং দেখো ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নির্বাচিত মেম্বার বিধানসভার কি কি ক্ষেত্রে? দুটো ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে। কি কি সেই ইউনিয়ন টেরিটরিটা? একটা হচ্ছে দিল্লি এবং আরেকটা হচ্ছে পন্ডিচেরি, বা এখন তো পুডুচেরি নাম হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটুখানি ভালো করে দেখতে হবে। কি কি জিনিস আমি বললাম? প্রেসিডেন্টের নির্বাচনে কারা কারা পার্টিসিপেট করে, এখানে একটা কমন ফ্যাক্টর লক্ষ্য করছো তোমরা, ইলেক্টেড, ইলেক্টেড, ইলেক্টেড। তার মানে কি? শুধুমাত্র নির্বাচিত মেম্বাররাই কিন্তু পার্টিসিপেট করে। যারা নমিনেটেড মেম্বার, সেটা পার্লামেন্টের হোক না কেন, বিধানসভার হোক না কেন, বা ইউনিয়ন টেরিটরির হোক না কেন, নমিনেটেড মেম্বার কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে না। এবং দেখো এখানে শুধু বলেছে বিধানসভা, কিন্তু আমরা জানি যে কিছু কিছু রাজ্যে কিন্তু বিধান পরিষদও রয়েছে। তাহলে বিধান পরিষদের যারা মেম্বার, সেটা 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 ইলেক্টেড হোক না কেন বা নমিনেটেড হোক না কেন, তারা কিন্তু পার্টিসিপেট করছে না। এবং নির্বাচিত মেম্বার অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি পার্টিসিপেট করছে। আচ্ছা, আর্টিকেল 71-এ, আর্টিকেল 71-এ দেখো কি বলা হচ্ছে। আর্টিকেল 71-এ বলা হচ্ছে যদি কোনো রকম ডাউট হয় বা কোনো রকম যদি ডিসপিউট হয় প্রেসিডেন্টের এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে, তাহলে ম্যাটারটা এনকোয়ার করবে এবং ম্যাটারটা সেটেল কে করবে? সুপ্রিম কোর্ট। এবং এই যে সুপ্রিম কোর্টের ডিসিশন, এটা কিন্তু ফাইনাল। ইট অলসো স্টেট নো ডিসপিউট ক্যান বি রেজড অন দ্য গ্রাউন্ড অফ এনি ভ্যাকেন্সি ইন ইলেকটোরাল কলেজ। তাহলে এইটা মাথায় রাখবে যে প্রেসিডেন্টের যদি কোনো রকম ডিসপিউট হয় ইলেকশনের ক্ষেত্রে, দ্যাট উইল বি এনকোয়ার্ড অ্যান্ড সেটেলড বাই দ্য সুপ্রিম কোর্ট। ওকে, আচ্ছা, এবারে চলে আসছি আমি কি কেন ইনডাইরেক্ট ইলেকশন করানো হলো। তার কারণ দেখো প্রেসিডেন্ট কিন্তু নমিনাল হেড, তিনি কিন্তু রিয়েল পাওয়ার কিন্তু তার কাছে নেই। এজন্য কিন্তু তাকে একটা নমিনাল হেড বলে, তাকে যাতে খরচা কমে, যাতে টাইম কম লাগে, এই জন্য কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন করানো হয়। আচ্ছা, ডাইরেক্ট ইলেকশন মে রেজাল্ট ইন ওরিয়েন্টেশন অফ টু রাইভাল পাওয়ার। তার যদি ডাইরেক্ট ইলেকশন হয়ে যায়, তাহলে এইখানেও কিন্তু পার্টি পলিটিক্স ঢুকে যাবে। এইখানেও কিন্তু দুটো পার্টির পলিটিক্যাল পার্টি কিন্তু একে অপরের সাথে কম্পিট করবে ফর প্রেসিডেন্টাল পাওয়ার। তার সাথে সাথে প্রেসিডেন্ট ইজ অ্যাবভ পার্টি পলিটিক্স, যেটা তোমাদের বললাম। এমনকি এটা টাইম সেভ করে, লজিস্টিক গুলোকে সেভ করে। লজিস্টিক মানে বুঝতেই পারছো যে রিসোর্সেস গুলো আমাদের হাতে রয়েছে ইলেকশন করানোর জন্য, রিসোর্সেসকে সেভ করে, এনার্জি সেভ করে, কারণ ম্যান পাওয়ার কিন্তু খুব কম লাগে, এবং মানি কিন্তু সেভ করে। এবং হি ইজ নট ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য পিপল, যেহেতু
তিনি ডাইরেক্টলি পিপলের দ্বারা ইলেক্টেড হচ্ছেন না, তিনি কিন্তু ডাইরেক্টলি পিপলের কাছে রেসপন্সিবল না। তাহলে এই গেল আমার রিজন ফর ইনডাইরেক্ট ইলেকশন। এবার আমি চলে আসছি কি কি কোয়ালিফিকেশন লাগে একজন প্রেসিডেন্ট হতে গেলে। তাহলে দেখো বিশেষ কোনো ওরকম কোয়ালিফিকেশন লাগে না, তাকে অবশ্যই ইন্ডিয়ার নাগরিক হতে হবে, তার মিনিমাম এজ হবে 35 ইয়ার্স অর অ্যাভব। লোকসভা মেম্বার হওয়ার জন্যে যা যা কোয়ালিফিকেশন লাগে তাই কোয়ালিফিকেশন কিন্তু প্রেসিডেন্টের থাকতে হবে। তাকে মাস্ট বি রেজিস্টার অ্যাজ ইলেক্টর ইন ইন্ডিয়া। তার সাথে সাথে সে কিন্তু কোনো অফিস অফ প্রফিট হোল্ড করবে না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক না কেন, স্টেট গভর্নমেন্ট হোক না কেন, পাবলিক অথরিটি হোক না কেন, এমন কোনো অফিস কিন্তু সে হোল্ড করবে না যেটা থেকে সে কোনো লেনদেন বা কোনো ট্রেডিং বা কোনো মানি রিলেটেড কিন্তু এমন কোনো প্রফিট মেকিং সংস্থার সাথে সে কিন্তু যুক্ত থাকতে পারবে না। এবং তাকে যে ইলেকশনসটা, তাকে যে এই ইলেকশনসটা করানো হবে, এই ইলেকশনের ক্ষেত্রে মাথায় রাখবে যে 50 জন ইলেক্টর্স কিন্তু হতে হবে প্রপোজার্স এবং 50 জন ইলেক্টর্সকে হতে হবে সেকেন্ডার্স। তাহলে 50 জনকে কিন্তু হতে হবে, প্রপোজ করতে হবে, এবং 50 জনকে কিন্তু সেকেন্ডার হতে হবে। তাহলে এই হচ্ছে আমার কোয়ালিফিকেশন অফ দ্য প্রেসিডেন্ট। এবার আমি চলে আসছি ওথ এবং অ্যাফার্মেশন। অত আমরা ডিটেলসে যাব না, এইগুলো জাস্ট এমনি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে লিখিয়েছি যে সে যখন শপথ নেবে তখন সে কিন্তু সবকটা এক্সিকিউটিভ পাওয়ার যাকে দেয়া হবে সেটা ফুলফিল করবে। সে আমাদের কনস্টিটিউশনকে প্রোটেক্ট করবে, ডিফেন্ড করবে। তার সাথে সাথে সে কিন্তু ইন্ডিয়ার যে জনগণ তাদের ওয়েলবিং এবং তাদের সার্ভিসে সবসময় নিযুক্ত থাকবে। তার ওথ কে করায়, তাকে যে ওথটা অ্যাডমিনিস্টার কে করায়, আমাদের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি সে কোনো কারণে প্রেজেন্ট না থেকে থাকে তাহলে কিন্তু কোনো সিনিয়র মোস্ট জাজ কিন্তু সুপ্রিম কোর্টের করবে। ওকে, এবারে আমি চলে আসছি কন্ডিশন, যে কি কি কন্ডিশন প্রেসিডেন্টকে মানতে হবে তার প্রেসিডেন্ট হওয়ার জন্য। তাহলে দেখো, হি শুড নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট। তাহলে সে কিন্তু লোকসভা রাজ্যসভার মেম্বার হলে হবে না, তার কারণ আমাদের ইন্ডিয়াতে কি রয়েছে, ডাবল মেম্বারশিপ কিন্তু ইন্ডিয়াতে হয় না। আইদার তুমি প্রেসিডেন্টের অফিস হোল্ড করো বা তুমি পার্লামেন্টের কোনো সিট হোল্ড করো। তাহলে পার্লামেন্টের মেম্বার হলে হবে না, কোনো হাউস অফ দ্য স্টেট লেজিসলেচারের মেম্বার হলে হবে না। যদি এমন কোনো পার্সন প্রেসিডেন্ট যদি নিযুক্ত হয়ে যায় তাহলে তাকে কিন্তু একটা সিট ভেকেট করতে হবে, তাকে কিন্তু পার্লামেন্টের মেম্বারশিপ ভেকেট করতে হবে, তাকে স্টেট লেজিসলেচারের মেম্বারশিপ কিন্তু ভেকেট করতে হবে। তাহলে ডাবল মেম্বারশিপ কিন্তু ইন্ডিয়াতে নেই। যেটা বললাম, সে অফিস অফ প্রফিট কিন্তু হোল্ড করতে পারবে না, সে কোনো রকম হি ইজ এন্টাইটেলড টু দ্য ইউজ অফ হিজ অফিসিয়াল রেসিডেন্স, সে রাষ্ট্রপতি ভবনটাকে ইউজ করতে পারে। সে কিন্তু সব ধরনের অ্যালাওয়েন্সেস, এমিউলমেন্টস এবং প্রিভিলেজেস কিন্তু পাবে। সেটা কিন্তু কে দেবে, সেটা কিন্তু আমাদের পার্লামেন্ট দিচ্ছে। এবং এমিউলমেন্ট ক্যান নট বি ডিমিনিশ, তার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেইগুলো কিন্তু পার্লামেন্ট তার এগেনস্টে ইউজ করতে পারবে না, বা পার্লামেন্ট না, যে কেউ তার এগেনস্টে ইউজ করতে পারবে না। তাহলে এই গেল আমার কন্ডিশন। এবারে আমরা আসছি যে প্রেসিডেন্টের যে টার্ম রয়েছে সেটা কত বছর রয়েছে এবং তার সাথে আরো কিছু যাবতীয় তথ্য। তাহলে দেখো, প্রেসিডেন্টের যে টার্ম রয়েছে সেটা কিন্তু 5 বছর রয়েছে, এবং টার্ম ইভেন আফটার দ্য এক্সপায়ারি, মানে তার টার্ম শেষ হয়ে গেল, যতক্ষণ না নিউ প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আসছে ততক্ষণ কিন্তু সে সেই অফিস ছাড়বে না। ভালো করে পড়ো, ইভেন আফটার দ্য এক্সপায়ারি অফ হিজ টার্ম he shall continue his office until his successor enters upon his office। যতক্ষণ না তার সাকসেসর, নতুন প্রেসিডেন্ট তার অফিস এন্টার করছে ততক্ষণ কিন্তু কি হবে, ততক্ষণ কিন্তু সে তার অফিস ছাড়বে না। এবং দেখো, প্রেসিডেন্ট রিজাইন দিতে পারে। কার কাছে প্রেসিডেন্ট রিজাইন দেবে? প্রেসিডেন্ট রিজাইন দেয় কিন্তু ভাইস প্রেসিডেন্টের কাছে। আবার যদি ভাইস প্রেসিডেন্ট রিজাইন করতে হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট কাকে রিজাইন দেবে আমাকে কমেন্ট সেকশনে জানাও। প্রেসিডেন্ট রিজাইন করছে কোথায়? ভাইস প্রেসিডেন্টকে। যদি ভাইস প্রেসিডেন্ট রিজাইন করে তাহলে সে কাকে রিজাইন দেবে? আচ্ছা, এবং আমাদের প্রেসিডেন্ট যতবার চায় ততবার কিন্তু ইলেকশনে দাঁড়াতে পারে। আমাদের এখানে ইন্ডিয়াতে কিন্তু দেয়ার ইজ নো টার্ম লিমিট, কোনো কিন্তু টার্ম লিমিট নেই।
ইউনাইটেড স্টেটসে কিন্তু টার্ম লিমিট রয়েছে। ইউনাইটেড স্টেটসে একজন প্রেসিডেন্ট দুবার দাঁড়াতে পারে, তারপরে কিন্তু আর দাঁড়াতে পারবে না। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু একজন প্রেসিডেন্ট একাধিকবার দাঁড়াতে পারে। তাহলে এই গেল আমার টার্মস। এবারে আমি আসছি ইমপিচমেন্ট। খুব গুরুত্বপূর্ণ, আমি ইলেকশনটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বললাম, তার সাথে সাথে কিন্তু আমাদের ইমপিচমেন্ট, যে প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া তো একটা আছে, যে প্রেসিডেন্ট যেহেতু বুঝতে পারছো যে প্রথম নাগরিক, তার প্রেসিডেন্ট কিন্তু যেন তেন লোক না, সে কিন্তু কনস্টিটিউশনাল হেড। এই জন্য তার যে ইমপিচমেন্টের প্রক্রিয়া সেটা কিন্তু অনেকটাই বড়, এবং এখনো অবধি কিন্তু কোনো প্রেসিডেন্ট ইন্ডিয়াতে ইমপিচ হয়নি। তাহলে দেখো, আমি আর্টিকেল মাথায় রাখবে, কিন্তু যে আর্টিকেলগুলো তোমাদেরকে আমি লিখে দিয়েছি সেই আর্টিকেলগুলো একটুখানি কিন্তু মনোযোগ দিয়ে খাতায় বা মাথায় কিন্তু রেখে দেবে। আর্টিকেল 61 আলোচনা করছে প্রেসিডেন্টের সরানো প্রক্রিয়াকে কেন্দ্র করে। প্রেসিডেন্ট একটা কারণের জন্যই কিন্তু সরতে পারে। কি কারণের জন্যে? সে যদি সংবিধানকে অবমাননা করে, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। এবার দেখো, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশনটা কিন্তু ওয়াইডার মিনিং। এই যে কি সংবিধানের সে অসৎ ব্যবহার করেছে বা কি সে ভায়োলেট করেছে, সেটা কিন্তু পার্লামেন্ট ডিসাইড করবে। এবং দেখো, ইমপিচমেন্টটা কিন্তু একটা কোয়াসি জুডিশিয়াল প্রসেস, এটা কিন্তু এক্সিকিউটিভ বা লেজিসলেচার প্রসেস না। কোয়াসি জুডিশিয়াল কেন? তার কারণ একটা হাউস কিন্তু ইনভেস্টিগেট করছে যে সত্যি সে কি কোনো এরকম কনস্টিটিউশনকে ভায়োলেট করেছে কি না। এজন্য কিন্তু এটা একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি, যেটা কিন্তু পার্লামেন্ট এর ইমপিচমেন্টের এনকোয়ারিটা করে। আচ্ছা, এবার আমরা খুব ভালো করে এক এক করে দেখে নেব যে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের প্রক্রিয়াটা কি রয়েছে। তাহলে দেখো, ইমপিচমেন্টের যে চার্জেস, আমি তোমাদেরকে দুটো শব্দের মধ্যে সবসময় বলি যে এটা মাথায় রাখবে, ইনিশিয়েট এবং পাস্ট। ইনিশিয়েট মানে মাথায় রাখবে যে আমি কিছু একটাকে পেশ করছি। এই যখন আমি পেশ করছি তখন কিন্তু আমি ফার্দার কিছু করছি না, আমি শুধু ব্যাপারটাকে পেশ করছি, মোশনটাকে পেশ করলাম। কিন্তু যখন আমি পাস করছি তখন আমার ডিসকাশন হবে, তখন আমার ডিবেট হবে, তখন আমার যাবতীয় যে ব্যাপার সেগুলো কিন্তু হবে, এবং ভোটিং তার সাথে সাথে কিন্তু হবে। তাহলে প্রেসিডেন্টের এগেনস্টে ইমপিচমেন্ট মোশন বা ইমপিচমেন্ট চার্জ পার্লামেন্টের আইদার হাউস আনতে পারে, মানে লোকসভাও আনতে পারে, রাজ্যসভাও কিন্তু আনতে পারে। ঠিক আছে, এই চার্জটাকে আনতে গেলে 1/4 মেম্বারের সাপোর্ট লাগবে। কত মেম্বারের সাপোর্ট লাগবে? একটা চার্জ আনতে পারে আইদার হাউস অফ পার্লামেন্ট, এটিকে আনতে গেলে 1/4 মেম্বার অফ পার্লামেন্টের, মানে 1/4 মেম্বার অফ দ্য হাউসের কিন্তু সাপোর্ট লাগবে। এবার একটি 14 ডেজের নোটিশ কিন্তু প্রেসিডেন্টকে পাঠানো হবে যে আপনার এগেনস্টে লোকসভা বা রাজ্যসভা এরকম একটা চার্জ এনেছে, 1/4 মেম্বার তাতে কিন্তু সিগনেটারি রয়েছে। এবার এই যে চার্জটা যেটা আমরা ইনিশিয়েট করলাম 1/4 মেম্বারে, এবার এটাকে পাস হতে হবে 2/3 মেজরিটিতে। কি বললাম? চার্জটা আনবে যে কোনো একজন, নয় লোকসভা নয় রাজ্যসভা। আমরা ধরে নিচ্ছি যে লোকসভা চার্জটা আনলো, আমি রাজ্যসভাও ধরতে পারতাম, জাস্ট তর্কের খাতিরে ধরে নিচ্ছি লোকসভা। তাহলে লোকসভা চার্জটা আনলো, চার্জটা আনতে কতজনের স্বাক্ষর লাগবে, কতজনের ভোটিং লাগবে? 1/4 মেম্বার। এবার এটিকে পাস করতে হবে সেই হাউস থেকে। আমরা কি ধরেছিলাম? লোকসভাকে ধরেছিলাম আমাদের স্টার্টিং পয়েন্ট। তাহলে লোকসভা 1/4 মেম্বাররা চার্জ আনলো, 2/3 মেম্বাররা পাস করলো। এবার এটি যাবে আদার হাউসে। আদার হাউস কি করবে? আদার হাউস করবে ইনভেস্টিগেট। আচ্ছা, কি জিনিসে ইনভেস্টিগেট করবে? আমি তোমাদেরকে বলেছিলাম প্রেসিডেন্ট একটা কারণের জন্যই কিন্তু শুধুমাত্র ইমপিচ হতে পারে, সেটা হচ্ছে সংবিধানকে অবমাননা করা, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। এবং দেখো, যদি আদার হাউসও এই চার্জটিকে মেনে নেয় এবং আদার হাউসও যদি এটাকে পাস করে দেয় 2/3 মেজরিটিতে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট রিমুভ হয়ে যাবে। এখানে আমরা লোকসভাতে পেশ এবং পাস করেছিলাম, তাহলে যাবে কোথায়? আদার হাউস কি হবে? রাজ্যসভা। রাজ্যসভা এনকোয়ারি করেও যদি এটাকে 2/3 মেজরিটিতে পাস করে দেয়, তাহলে কিন্তু প্রেসিডেন্ট হয়ে যাবে রিমুভড। তাহলে এই হচ্ছে প্রক্রিয়া, মাথায় থাকে যেন। আমি লোকসভাকে
পেশ এবং পাস করালাম, তারপরে পাঠালাম রাজ্যসভাতে। কিন্তু যদি অপশন আসে লোকসভায় লিখে দেবে না, তার কারণ ফার্স্ট পয়েন্টটা লক্ষ্য করো, আইদার হাউস অফ পার্লামেন্ট কিন্তু ইমপিচমেন্টের চার্জ আনতে পারে, তার মানে রাজ্যসভাও কিন্তু চার্জ আনতে পারে। 1/4 সেটাকে ইনিশিয়েট করতে পারে, 2/3 পাস করতে পারে, এরপরে এটি যাবে আদার হাউস, তার মানে লোকসভা ইনভেস্টিগেট করবে, লোকসভাও যদি 2/3 মেজরিটিতে পাস করে দেয় তাহলে কিন্তু এটা পাস হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কিছু কিছু ইমিউনিটিস দেখবো। আমরা যখন আমি তোমাদেরকে ওই প্রিভিলেজেসকে বোঝাচ্ছিলাম তখন কিন্তু একটা কথা ছিল ইমিউনিটিস, প্রেসিডেন্ট কিন্তু যেতে লোক না, এই কিছু কিছু ইমিউনিটিস গভর্নরও পায়, এমন কোনো ব্যাপার না। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখে নেব। তাহলে দেখো আর্টিকেল 361 সাবক্লস 1 এ কি বলা হচ্ছে, যে প্রেসিডেন্ট কিন্তু কোনো কোর্টে অ্যানসারেবল না, কিন্তু এক্সেপশন রয়েছে। কি কি এক্সেপশন রয়েছে? তার যখন ইনভেস্টিগেশন হবে তখন কিন্তু সে অ্যানসারেবল পার্লামেন্টের কাছে। যখন তার ইনভেস্টিগেশন হবে তখন তো সে প্রেজেন্ট থাকবেই, সেই প্রেজেন্ট থাকাকালীন তাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাহলে সে তার উত্তর দিতে পারে। তাছাড়া কিন্তু তার কাজের জন্য হি ইজ নট অ্যানসারেবল টু এনি কোর্ট। 361 সাবক্লস 2 তে বলছে কোনো ক্রিমিনাল প্রসিডিংস প্রেসিডেন্টের এগেনস্টে বা গভর্নরের এগেনস্টে করা যাবে না যখন তারা অফিসে রয়েছে। আর্টিকেল 361 সাবক্লস 3, প্রেসিডেন্টকে বা গভর্নরকে কিন্তু অ্যারেস্টও করা যাবে না বা ইমপ্রিজনও করা যাবে না যখন তারা অফিসে রয়েছে। এবং 361 সাবক্লস 4, প্রেসিডেন্ট এবং গভর্নরের এগেনস্টে সিভিল মামলা হতে পারে, কিন্তু তার জন্য কিন্তু 2 মাসের নোটিশ দিতে হবে। তাহলে এই হচ্ছে ইমিউনিটিস কিন্তু গেল আমার প্রেসিডেন্টের। এবারে আসছি আমরা ভ্যাকেন্সি। যদি প্রেসিডেন্টের অফিস ভেকেন্ট হয়ে যায় সেই সময় কি হবে দেখো। তাহলে দেখো প্রেসিডেন্টের অফিস যদি ভেকেট হয়ে যায় তাহলে কি কি কারণে ভেকেট হতে পারে। একটা তো অবশ্যই তার 5 বছরের টার্মই শেষ হয়ে গেল, তখন অবশ্যই তার অফিসটা ভেকেট হয়ে যাচ্ছে। সে যদি ভাইস প্রেসিডেন্টকে রিজাইন দিয়ে দেয়, সে রেজিগনেশন যেহেতু ভাইস প্রেসিডেন্টকে দেবে, সে যদি ভাইস প্রেসিডেন্টকে রিজাইন দিয়ে দেয়, যদি লোকসভা রাজ্যসভা বলতে গেলে পার্লামেন্ট যদি তার এগেনস্টে ইমপিচমেন্ট প্রসেসটাকে পাস করে দেয়, যদি সে হঠাৎ করে মারা যান এবং সে যদি ইনভ্যালিডেশন অফ ইলেকশন, তার যে ইলেকশনটা সে যদি সুপ্রিম কোর্ট ইনভ্যালিডেট করে দেয়, বাতিল করে দেয়, তাহলে এই কারণগুলোর জন্য কিন্তু প্রেসিডেন্টের অফিসটা হতে পারে ভেকেট। এবারে আসছি আমরা যে একটুখানি আমরা এবারে ভ্যাকেন্সির নোটটা দেখে নেব কি কি আছে। মাথায় রাখবে যে যদি ভ্যাকেন্সি হয় বাই রেজিগনেশন, রিমুভাল, ডেথ বা অন্য কোনো কারণে, তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পজিশনটাকে সামলাবে। মাথায় রাখবে যে এইখানে যদি প্রেসিডেন্টের অফিস ভেকেট হয়ে যায় তাহলে কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের অফিসটা পাচ্ছে না। সে স্বল্প সময়ের জন্য প্রেসিডেন্টের অফিসটাকে সামলাতে পারে। পরবর্তীকালে নতুন ইলেকশন হবে, ইলেকশন হয়ে কিন্তু নতুন প্রেসিডেন্ট আসবে। যদি ভাইস প্রেসিডেন্টও সেই সময় তার অফিসটা যদি হয়ে যায় ভেকেন্ট, তার মানে প্রেসিডেন্টের অফিসটা ভেকেন্ট হয়ে গেল, প্রেসিডেন্টের অফিস যদি কোনো কারণে ভেকেট হয়ে যায় তাহলে কে সামলাবে? ভাইস প্রেসিডেন্ট। কিন্তু মনে করো ভাইস প্রেসিডেন্টও নেই, তাহলে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যদি দুজনাই না থাকে তাহলে দেশটাকে কে সামলাবে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি। একটা এক্সাম্পল, জাকির হুসেন প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু মারা যান। সেই সময় আমার যতদূর মনে পড়ছে ভিভি গিরি আমাদের কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনিও প্রেসিডেন্টের ইলেকশন লড়তে চলে যান, তখন কিন্তু দেশটাকে সামলান চিফ জাস্টিস হিদায়াতুল্লাহ। তো এইগুলো কিন্তু আমাকে জাস্ট এগুলো পড়ে নেবে, কত মাথায় রাখার কিছু নেই। এবার আমরা চলে আসছি নেক্সট স্টেপ, পাওয়ার এবং ফাংশনে। তাহলে বুঝতেই পারছো যে প্রেসিডেন্ট যেহেতু একটা সাংবিধানিক অফিস, একটা গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু হেড, এই জন্যে প্রেসিডেন্টের কিন্তু কিছু কিছু এক্সিকিউটিভ পাওয়ার এবং ফাংশনস রয়েছে। কি কি এক্সিকিউটিভ পাওয়ার এবং ফাংশনস রয়েছে আমরা এক এক করে অল্প অল্প করে দেখে নেব। তাহলে দেখো, সব ইউনিয়নের এক্সিকিউটিভের কাজ কিন্তু হবে তার নামে। তার কারণ আমি কিন্তু আগেই যখন প্রেসিডেন্টকে বোঝাচ্ছিলাম তখনই তোমাদেরকে বলে দিয়েছিলাম তিনি কিন্তু কেন্দ্রের এক্সিকিউটিভের যাবতীয় দায়িত্বে কিন্তু তিনি রয়েছেন। তিনি যদি যাবতীয় দায়িত্বে থাকেন তাহলে যত এক্সিকিউটিভ পাওয়ার ইউনিয়নের আছে সেটা কিন্তু তার
নামে হয়, ঠিক আছে। এবং সে কিন্তু তার যে, আমি এটা আগেও বলেছিলাম, তার যে পাওয়ার সেটা কিন্তু তিনি ডাইরেক্টলি সেই পাওয়ারটাকে এক্সিকিউট করতে পারেন, বা তার সাবঅর্ডিনেট তার নামে সেটাকে কিন্তু এক্সিকিউট করতে পারে। সাবঅর্ডিনেট মানে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার। এবং তার সাথে সাথে সে কিন্তু সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ফোর্স, তার মানে প্রেসিডেন্টের অনুমতি নিয়ে কিন্তু ওয়ার চালু এবং এন্ড হতে পারে। এবং প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্ট করে প্রাইম মিনিস্টারকে, এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে সে কিন্তু অ্যাপয়েন্ট করে আদার মিনিস্টারকে, এবং আদার মিনিস্টার কিন্তু প্রেসিডেন্ট যা চাইবে ততদিন কিন্তু অফিস সে ধরে রাখতে পারে। আসলে এই ব্যাপারটা ঠিক না, ব্যাপারটা বোঝো। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে প্রাইম মিনিস্টারকে, যেই পার্টি সব থেকে বেশি ভোট পেয়েছে লোকসভাতে সেই পলিটিক্যাল পার্টির লিডার কিন্তু হচ্ছে কে, আমাদের প্রাইম মিনিস্টার। এবার প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করার পরে প্রাইম মিনিস্টার যাদেরকে চাইবে মিনিস্টার হিসেবে তাদেরকে কিন্তু প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করতে হবে অ্যাজ মিনিস্টার্স। এবার মনে করো যে প্রাইম মিনিস্টার চাইছে না যে এই মেম্বারটা আর মিনিস্টার থাকুক, তখন কিন্তু প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টকে বলে সেই মিনিস্টারের পদও খারিজ করতে পারে, বাতিল করতে পারে। তাহলে মিনিস্টারের অ্যাপয়েন্ট, মিনিস্টারের ডিসমিস করছে প্রেসিডেন্ট, কিন্তু কার নির্দেশে? প্রাইম মিনিস্টারের নির্দেশে। এবারে চলে যাচ্ছি আমি নেক্সট। দেখো, তাছাড়াও প্রাইম মিনিস্টার মিনিস্টার ছাড়াও সে কিন্তু আরো কয়েকজন লোককে অ্যাপয়েন্ট করে। কে কে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল স্যার কি? আজকে দেখো, যদি কেন্দ্রের এগেনস্টে কোনো রকম কেস হয়, যদি কোনো রকম মামলা হয়, তাহলে কেন্দ্রকে রিপ্রেজেন্ট কে করবে? কেন্দ্রের লয়ার বা অ্যাডভোকেট কে হবে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাডভোকেট হবে না, অ্যাডভোকেট হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে। অ্যাটর্নি জেনারেলকে কিন্তু অ্যাপয়েন্ট করছে প্রেসিডেন্ট, যিনি কেন্দ্রের হয়ে, যদি কেন্দ্র কোনো জায়গায়, যদি কেন্দ্রের এগেনস্টে কোনো রকম কেস বা মামলা হয়, তাহলে অ্যাটর্নি জেনারেল কিন্তু রিপ্রেজেন্ট করবে সেন্টারকে বা ইউনিয়নকে। তাছাড়া ক্যাগ অফ ইন্ডিয়া, তোমরা জানো, এই হচ্ছে অডিট, ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান যে অ্যাকাউন্ট আছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টের হেড কিন্তু হচ্ছে ক্যাগ। তিনি যাবতীয় ফান্ডস বা যাবতীয় যে আমাদের ইন্ডিয়ান যে কমিশনস রয়েছে, এইগুলো কিন্তু যাবতীয় অডিট কিন্তু করে ক্যাগ। এই ক্যাগকেও কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। তাছাড়া চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে, এবং আদার ইলেকশন কমিশনার্সকেও কিন্তু অ্যাপয়েন্ট করে। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান এবং মেম্বার, তাকেও কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। রাজ্যের যে গভর্নর, তাকেও কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, এবং ফিনান্স কমিশনের মেম্বার এবং চেয়ারম্যানকেও কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। তাহলে এই গেল অ্যাপয়েন্টমেন্ট, যেইগুলো কিন্তু ভালো করে করবে যে কাদের কাদের প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে। তাছাড়া দেখো, এই যে এসসি এসটি ওবিসি, আমাদের যারা ব্যাকওয়ার্ড কাস্ট এবং ক্লাস আছে, তারা এখন ইন্ডিয়াতে কেমন রয়েছে, তাদের এখন পজিশনটা কি, সেটাকে ডিটারমাইন করার জন্য প্রেসিডেন্ট কিন্তু একটা কমিশন অ্যাপয়েন্ট করে, যেটাকে বলা হয় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড কাস্ট এবং ক্লাস। এই কমিশনটা কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, এবং এই কমিশনটার কাজ হচ্ছে যে কাস্ট এবং ক্লাসের যে কন্ডিশন আজকে ইন্ডিয়াতে রয়েছে তার কিন্তু রিপোর্ট প্রেসিডেন্টকে দেওয়া, এবং তারই ভিত্তিতে কিন্তু এটাও ডিসাইড হয় পরবর্তীকালে আর কার রিজার্ভেশন লাগবে, কাকে রিজার্ভেশন আয়ত্তা থেকে আমাকে বার করতে হবে। এবং দেখো, তার সাথে সাথে প্রেসিডেন্ট কিন্তু অন্য দেশের যারা অ্যাম্বাসাডার বা হাই কমিশনার, তাদেরকে রিসিভ করতেও কিন্তু প্রেসিডেন্ট যায়, বা প্রেসিডেন্ট অন্য কোনো মন্ত্রীকেও পাঠাতে পারে। তিনি কিন্তু চিফ কমান্ডার ইন চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স, আগেই অনেকবার বলেছি। তার সাথে সাথে দেখো, সে কিন্তু যে কোনো ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইউনিয়ন, বিশেষ করে লস, সে কিন্তু প্রাইম মিনিস্টার থেকে চাইতেই পারে। কারণ মনে রাখবে, প্রাইম মিনিস্টার কিন্তু প্রিন্সিপাল চ্যানেল অফ কমিউনিকেশন বিটুইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রেসিডেন্ট। আজকে প্রেসিডেন্টের কিন্তু যে কোনো ইনফরমেশন প্রাইম মিনিস্টারের থেকে লাগলো অ্যাবাউট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইউনিয়ন, সেটা কিন্তু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে পৌঁছে দেবে। এবং প্রেসিডেন্ট কিন্তু কোনো এরিয়াকে শিডিউল এরিয়া কিন্তু ডেসক্রাইব করতে পারে, এবং শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে কিন্তু পাওয়ার আছে। কোন পার্লামেন্টের লটা
ফিফথ শিডিউল মানে শিডিউল এরিয়া শিডিউল ট্রাইবে লাগু হবে কি হবে না, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্ট কিন্তু ইন্টারস্টেট কাউন্সিলকে অ্যাপয়েন্ট করে, যাতে সেন্টার স্টেটের মধ্যে যে কোঅপারেশন, যে একসাথে কাজ করার যে প্রবণতা, সেটাকে যেন বাড়ানো যায়। মাথায় রাখবে যে ইন্টারস্টেট কাউন্সিল আর্টিকেল 263 এর যে হেড, সে কিন্তু হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, এবং বাকি মেম্বারদের মধ্যে কিন্তু 28টা রাজ্যের চিফ মিনিস্টারও পড়ে। তার যাতে যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো রকম সংঘাত হয়, কোনো একটি আইটেমকে নিয়ে কোনো রকম যদি ডিসপিউট হয়, সেটাকে সলিউশনের মাধ্যমে, সেটাকে ডিসকাশনের মাধ্যমে যাতে সলভ করা যায়, সেজন্য কিন্তু ইন্টারস্টেট কাউন্সিলেরও গঠন করছে প্রেসিডেন্ট। এবং সে যাতে ইউনিয়নের কাজ আরো ভালোভাবে হতে পারে, আরো বিজনেসটা যাতে আরো বেশি ট্রান্সপারেন্ট হতে পারে, আরো বেশি যাতে আমরা এই বিজনেসটাকে স্মুথ করতে পারি, তার জন্য কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনসও কিন্তু বানাতে পারে। এবারে আসছি আমি লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার মানে তোমরা বুঝতেই পারছো, ল মেকিং ফাংশন। তার কারণ দেখো, অনেক সময় প্রশ্নটা আসে এবং খুবই সিম্পল একটা প্রশ্ন। প্রশ্নটা কি দিয়ে দেয় জানো? বলে পার্লামেন্টের পার্ট কারা কারা। এবারে আমাদের কি হবে বলতো, মাঝখানে একটা জিনিস হয়ে যায় যেখানে আমরা কিন্তু বলি যে পার্লামেন্টের পার্ট হচ্ছে লোকসভা, রাজ্যসভা, দুটো কক্ষ এবং প্রাইম মিনিস্টার। আমরা অনেক সময় প্রেসিডেন্টের অপশনটাকে ক্রস করে দিই, কিন্তু মাথায় রাখবে পার্লামেন্টের কিন্তু প্রেসিডেন্ট একটি অংশ। কারণ কি? তার কারণ দেখো, প্রাইম মিনিস্টার নয় লোকসভা নয় রাজ্যসভা থেকে হবে, মানলাম। মিনিস্টাররা নয় লোকসভা রাজ্যসভা থেকে হবে, মানলাম। কিন্তু স্যার প্রেসিডেন্ট তো লোকসভারও না রাজ্যসভারও না, তাহলে তিনি কি করে পার্লামেন্টের মেম্বার? তার কারণ মাথায় রাখবে, পার্লামেন্ট থেকে কোনো বিল ততক্ষণ ল হবে না যতক্ষণ না প্রেসিডেন্ট স্বাক্ষর করছে। এবং এখানে আমি ভিটো পাওয়ারও আছে, যেটা আমি আজকেই বোঝাবো নেক্সট স্লাইডে। তো এই জন্য কিন্তু প্রেসিডেন্ট পার্লামেন্টের পার্ট। তার সাথে দেখো, হি ক্যান অ্যাড্রেস দি পার্লামেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য ফার্স্ট সেশন। প্রত্যেক বছরের যে প্রথম পার্লামেন্টের সেশনটা হবে, সেইটাই তিনি অ্যাড্রেস করবেন, তার মোশন অফ থ্যাঙ্কস জানাবেন। এবং 5 বছর পর পর যে আমাদের ইলেকশনটা হয়, লোকসভার ইলেকশন হয়, সেই 5 বছরের পরে প্রথমবার যখন এই লোকসভা বসবে, তখন এই প্রথমবার লোকসভা বসাতেও তিনি কিন্তু পার্লামেন্টকে অ্যাড্রেস করবেন। তাহলে অ্যাড্রেস করবেন প্রত্যেক বছর এবং ফার্স্ট সেশন জেনারেল ইলেকশন হয়ে যাওয়ার পরে। আচ্ছা, তিনি জয়েন্ট সিটিং করতে পারে বোথ হাউসেস অফ পার্লামেন্ট। তার মানে লোকসভা রাজ্যসভাকে নিয়ে তিনি একটা জয়েন্ট সিটিং ডাকতে পারেন, এবং জয়েন্ট সিটিংটা প্রিসাইড করবে, জয়েন্ট সিটিংটাকে সামলাবে কিন্তু স্পিকার অফ লোকসভা। এবারে তোমরা বলবে কি স্যার এই জয়েন্ট সিটিংটা কি জিনিস? আমি ভালো করে বোঝাচ্ছি, বোঝো। মনে করো যে লোকসভা রাজ্যসভার মধ্যে কোনো একটি অর্ডিনারি বিলকে নিয়ে ঝামেলা হচ্ছে, নয় লোকসভা মানছে না, নয় রাজ্যসভা মানছে না, বা 6 মাস পেরিয়ে গেছে। তো এই যে অর্ডিনারি বিলের ক্ষেত্রে যদি কোনো লোকসভা রাজ্যসভার মধ্যে ঝামেলা বা ডিসপিউট হয়, সেটিকে সুষ্ঠুভাবে মেটানোর জন্য, সেটিকে ডিসকাশনের মাধ্যমে মেটানোর জন্য প্রেসিডেন্ট কন্ডাক্ট করতে পারে একটা জয়েন্ট সিটিং এর। এই জয়েন্ট সিটিং এর মাধ্যমে লোকসভা রাজ্যসভা একসাথে আসবে এবং তাদের প্রবলেমটা, তাদের যে ডিসপিউটটা, সেটা কিন্তু ডিসকাশনের মাধ্যমে, ডায়ালেকটিক্সের মাধ্যমে সলভ করার চেষ্টা করবে। কিন্তু প্রিসাইড কে করছে? এটাতে স্পিকার প্রিসাইড করছে। এবার যদি কোনো রকমের সমঝোতা না হয় জয়েন্ট সিটিং এ ডিসকাশনের মাধ্যমে, তখন কিন্তু ভোটিং হবে, এবং ভোটিং এ মাথায় রাখবে লোকসভা সদস্য সংখ্যা কিন্তু বেশি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ইউপিএসসি, ক্যাগ, ইলেকশন কমিশন, ফিনান্স কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এরা কিন্তু প্রত্যেক বছর একটা রিপোর্ট বানায়। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, ক্যাগ কিন্তু অডিট করে, তোমরা জানো যে প্রত্যেকটা ফান্ড, সেটা স্টেটের হোক না কেন বা ইউনিয়নের হোক না কেন, ফান্ডগুলোকে কিন্তু অডিট করছে ক্যাগ। এই ফান্ডগুলোকে অডিট করার পরে ক্যাগ কিন্তু তার রিপোর্টটা পাঠাচ্ছে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট কিন্তু পরবর্তীকালে সেই রিপোর্টটা পার্লামেন্টের কাছে লে ডাউন করছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটুখানি ল মেকিং পাওয়ারে কিন্তু আমাদের দেখতে হবে।
এবার যদি কোনো এমপি অ্যান্টি ডিফেকশনের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু প্রেসিডেন্ট তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করতে পারে। প্রেসিডেন্ট ডিসাইডস আপন ডিসকোয়ালিফিকেশন অফ এমপিজ ইন অ্যান্টি ডিফেকশন কেস প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস। আচ্ছা, এই জিনিসটা কিন্তু একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে। দেখো এবারে অ্যান্টি ডিফেকশন মানে কি? অ্যান্টি ডিফেকশন মানে হচ্ছে যদি কোনো পার্লামেন্টের মেম্বার একটি পলিটিক্যাল পার্টির সিম্বলে জিতে অন্য পলিটিক্যাল পার্টিতে চলে যায়, সেটাকে কিন্তু বলে ডিফেকশন, দল বিরোধী আইন। এই যে অ্যান্টি ডিফেকশনের ক্ষেত্রে যে কে ডিফেক্ট করেছে কে ডিফেক্ট করেন, তার কারণ অনেক সময় স্প্লিটও হয়ে যায়। স্প্লিট মানে একাধিক কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার বেরিয়ে অন্য পার্টিতে চলে গেল, সেটা কিন্তু কোনো ক্রাইম না, সেটা মানে কোনো পার্লামেন্টকে অবমাননা করা না। কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার একটি পলিটিক্যাল পার্টির সিম্বলে জিতে সে যদি অন্য পলিটিক্যাল পার্টিতে চলে যায়, তাহলে কিন্তু ডিসকোয়ালিফিকেশনের অ্যান্টি ডিফেকশনের আওতায় পড়ছে, সে ডিফেকশন করেছে। কিন্তু এই অ্যান্টি ডিফেকশন হয়েছে কি হয়নি সেটা ডিসাইড করবে সেই হাউসের প্রিসাইডিং অফিসার। তার মানে যদি লোকসভাতে কেউ ডিফেক্ট করে থাকে তাহলে লোকসভার স্পিকার ডিসাইড করবে যে সে ডিফেক্ট করেছে কি করেনি। যদি রাজ্যসভাতে হয়ে থাকে তাহলে রাজ্যসভার চেয়ারম্যান ডিসাইড করবে যে সে ডিফেক্ট করেছে কি করেনি। এটা ছাড়া সব রকমের ডিসকোয়ালিফিকেশন এমপির সেটা কিন্তু প্রেসিডেন্ট কিন্তু দেখবে। প্রেসিডেন্ট ডিসাইড করবে যে সেই এমপি ডিসকোয়ালিফাই হয়েছে কিনা, কোনো হয়তো পার্লামেন্টের সে প্রিভিলেজ ব্রেক করেছে, কোনো পার্লামেন্টের ইমিউনিটিসের মধ্যে সে হয়তো আর আসছে না, তো এইগুলো কিন্তু সবকটা প্রেসিডেন্ট দেখে। এবং আমাদের যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, দাদরা, নাগার হাভেলি, দামান অ্যান্ড দিউ এবং পুডুচেরি, এই যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে, এই ইউনিয়ন টেরিটরিতে পার্লামেন্টের ল লাগু হবে কি হবে না, বা পার্লামেন্টের ল কিরকম করে লাগু হবে, কিছু এক্সেপশন বা মডিফিকেশন করতে হবে কিনা, সেটা কিন্তু ডিসাইড করছে প্রেসিডেন্ট। কি কারণের জন্যে? ফর পিস অ্যান্ড প্রোগ্রেস। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে যে কিছু কিছু ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনস কিভাবে লাগু হবে ডিসাইড করবে। এবং দেখো প্রেসিডেন্ট 12 জন রাজ্যসভার মেম্বারকে নমিনেট করে। আমরা জানি যে তারা যদি ডিস্টিংগুইশ ফিল্ড থেকে হয়, যেরকম লিটারেচার, সায়েন্স, আর্ট, সোশ্যাল সায়েন্স, তাহলে প্রেসিডেন্ট কিন্তু তাদেরকে নমিনেট করতে পারে রাজ্যসভায়। এবং এটা আগে ছিল, তিনি 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বারকে নমিনেট করতেন লোকসভাতে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রেসিডেন্ট প্রিভিয়াস রেকমেন্ডেশন অর পারমিশন ইজ নিডেড ফর দ্য ইন্ট্রোডিউসিং অফ বিলস ইন দ্য পার্লামেন্ট। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে পার্লামেন্টের কাছে বিল পেশ করার আগেই প্রেসিডেন্টের পারমিশন চাই। কি বিল পেশ করার আগে প্রেসিডেন্টের পারমিশন চাই? যদি আমাকে এক্সপেন্ডিচার বার করতে হয় কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। তোমরা জানো যে ক্রেডিট এবং ডেবিট এটা কিন্তু মোটামুটি কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকেই হয়। তাহলে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে যদি আমাকে টাকা পয়সা বার করতে হয়, তার জন্য কিন্তু প্রেসিডেন্টের রেকমেন্ডেশন বা পারমিশন কিন্তু লাগবে। তার জন্যে বা যদি আমরা রাজ্যের বাউন্ডারিকে অল্টার করি বা আর্টিকেল 2 তে যদি নতুন কোনো স্টেট আমরা ক্রিয়েট করি, তার জন্যেও কিন্তু প্রিভিয়াস প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে। তার সাথে সাথে যদি একটা বিল পার্লামেন্ট থেকে পাশ করতে হয়, তাহলে কিন্তু প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। কোনো একটি বিল ততক্ষণ ল হবে না যতক্ষণ না প্রেসিডেন্ট সেটাকে সিগনেচার করছে। এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে প্রেসিডেন্টের কিন্তু কিছু কিছু ভিটো পাওয়ার রয়েছে। এবারে আমরা দেখে নেব যে প্রেসিডেন্টের কি কি ভিটো পাওয়ার গুলো রয়েছে। আচ্ছা দেখো, প্রেসিডেন্টের জেনারেলি 3 রকমের ভিটো পাওয়ার কিন্তু এখানে হয়। বাট আগে একটুখানি আমরা সিম্পল ওয়েতে আগে ব্যাপারটা বুঝবো। দেখো ভিটো মানে কি মাথায় রাখবে, যে আমি বললাম যে
যদি পার্লামেন্ট থেকে কোনো বিলকে পাশ করতে হয় তাহলে কিন্তু প্রেসিডেন্টের স্বাক্ষর দরকার রয়েছে। বিল পাশ করার ক্ষেত্রে প্রেসিডেন্ট সেই বিলটাকে সই করে দিল, খুব ভালো, কোনো ঝামেলা নেই, পার্লামেন্ট পাশ করে দিল, প্রেসিডেন্ট সই করে দিল। কিন্তু প্রেসিডেন্ট চাইলে বিলটিকে আটকে রাখতে পারে, উইথহোল্ড। প্রেসিডেন্ট চাইলে বিলটিকে রিটার্ন করতে পারে, রিটার্ন করতে মানে পার্লামেন্টকে আবার ফেরত পাঠাতে পারে পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু এই যে ফেরত পাঠানোটা, এটা কিন্তু মানি বিলের ক্ষেত্রে লাগু হয় না, মাথায় রাখবে। তার কারণ মানি বিল কিন্তু পেশ করার আগেই প্রেসিডেন্টের পারমিশন নেওয়া হচ্ছে, এই জন্য মানি বিল কিন্তু রিটার্ন করা যায় না। এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্টকে স্বাক্ষর করতে হবে, তার কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিন্তু ভিটো পাওয়ার হয় না। তাহলে ভিটো পাওয়ারটা কি জিনিস একটুখানি আমরা দেখে নিই। ভিটো পাওয়ার হচ্ছে প্রেসিডেন্টের এক ক্ষমতা যেটার দ্বারা সে মেজরিটি পার্লামেন্টের ডিসিশনকে না করতে পারে। তোমরা ইউনাইটেড নেশনের হয়তো কথা শুনেছ অনেকবারে, এবং তোমরা জানো ইউনাইটেড নেশনের কিন্তু 5 জন পার্মানেন্ট মেম্বার রয়েছে। এই 5 জন পার্মানেন্ট মেম্বার যারা রয়েছে তারা যদি ভিটো পাওয়ারকে ইউজ করে দেয়, তাহলে 195টা কান্ট্রি যদি হ্যাঁও বলে, একজন পার্মানেন্ট মেম্বার যদি বলে না, পুরো প্রসেসটাই ক্যান্সেল হয়ে যাবে। তেমনি প্রেসিডেন্ট অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট কিন্তু কিছু পাওয়ার পাচ্ছে, যেরকম ভিটো পাওয়ার। এবারে ভিটো পাওয়ার ক রকমের হয় আমরা দেখে নেব। ভিটো পাওয়ার ইন্ডিয়াতে কিন্তু জেনারেলি রয়েছে 3 ধরনের, অ্যাবসলিউট ভিটো, সাসপেন্সিভ ভিটো, পকেট ভিটো। ঠিক আছে, এবারে আমরা এক এক করে এই ভিটো পাওয়ার গুলোকে দেখে নেব। প্রথম দেখো অ্যাবসলিউট ভিটো। অ্যাবসলিউট ভিটো মানে কি? অ্যাবসলিউট ভিটো মানে প্রেসিডেন্টের এমন একটা ক্ষমতা যেইখানে প্রেসিডেন্ট বিলটাকে সরাসরি খারিজ করে দিতে পারে। তার মানে লোকসভা রাজ্যসভা থেকে বিলটা পাশ হলো, বিলটা পাশ হয়ে গেল প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সরাসরি বিলটিকে খারিজ করে দিল। তো সেই বিলটি কিন্তু সেইখানেই মারা যাবে, আর ল হবে না। তাহলে দেখো, লোকসভা রাজ্যসভা থেকে বিলটা পাশ হয়ে গেল প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সরাসরি বিলটাকে রিজেক্ট করে দিল, সেই বিলটা কিন্তু সেইখানেই মরে যাবে, আর কিন্তু ল হবে না। এটাকে বলা হয় অ্যাবসলিউট ভিটো। অ্যাবসলিউট ভিটো প্রেসিডেন্ট দুটো বিলের ক্ষেত্রে ইউজ করতে পারে। একটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল। এবার প্রাইভেট মেম্বার বিলটা মানে কি? এমন একটা বিল যেটা একজন সাধারণ পার্লামেন্টের মেম্বার পেশ করেছে, কোনো মিনিস্টার না। এবং প্রেসিডেন্ট এই ভিটো পাওয়ারকে ইউজ করতে পারে যখন ক্যাবিনেট রিজাইন করছে এবং নতুন ক্যাবিনেট প্রেসিডেন্টকে বলছে আপনি পুরনো ক্যাবিনেটের বিলগুলোকে আর পাস করবেন না। তাহলে এই দুটো জিনিসের ক্ষেত্রে কি কি বললাম? প্রাইভেট মেম্বার বিল, এমন একটা বিল যেটা সাধারণ পার্লামেন্টের মেম্বার পেশ করছে, কোনো মিনিস্টার না। এবং যদি পুরনো ক্যাবিনেট রিজাইন করে দেয়, তখন নতুন ক্যাবিনেট প্রেসিডেন্টকে বলতে পারে আপনারা পুরনো বিলগুলোকে আর পাস করবেন না। এবারে আসছি, আমরা এক্সাম্পল দুটো দেখে নেব। 1954-এ রাজেন্দ্র প্রসাদ প্রথমবার অ্যাবসলিউট ভিটো ইউজ করে পেপসু অ্যাপ্রোপ্রিয়েট বিলের ক্ষেত্রে, এবং 1991-এ আর ভেঙ্কটরামন এই স্যালারি অ্যালাওয়েন্সেস অ্যান্ড পেনশন বিলের ক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউট ভিটোকে ইউজ করে। এবার চলে আসছি আমরা নেক্সট সাসপেন্সিভ ভিটোতে। সাসপেন্স আর বাড়াবো না, সাসপেন্সিভ ভিটোতে আমরা ঢুকে যাব। দেখো, হতে পারে তো আজকে যে লোকসভা রাজ্যসভা একটা বিল পাস করলো, প্রেসিডেন্ট দেখছে যে বিলটা ঠিকই আছে, কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন করতে হবে। তো প্রেসিডেন্ট সেই বিলটাকে ফেরত পাঠালো পার্লামেন্টের কাছে। পার্লামেন্ট প্রেসিডেন্টের যে রিকমেন্ডেশন সেটা মানতেও পারে, নাও মানতে পারে। সেকেন্ড টাইম সেটা কিন্তু পাস করে দিল আবার প্রেসিডেন্টকে। সেকেন্ড টাইম যখন প্রেসিডেন্টের কাছে সেই বিলটা যাবে, তখন কিন্তু প্রেসিডেন্টকে সই করতেই হবে। একটুখানি দেখে নিই আমরা। তাহলে লোকসভা রাজ্যসভা বিলটি পাস করে পাঠালো প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট বলছে ভাই বিলটা ঠিকই আছে, কোনো
কোনো খারাপ জিনিস নেই, কিন্তু এই এক দুটো বা চারটে বা পাঁচটা পয়েন্ট তোমাদেরকে বাদ দিতে হবে। তো প্রেসিডেন্ট সেই বিলটিকে ফেরত পাঠালো লোকসভা রাজ্যসভায় পরামর্শ সমেত, উইথ রেকমেন্ডেশন। এবার লোকসভা বা রাজ্যসভা প্রেসিডেন্টের রেকমেন্ডেশন মানতেও পারে, নাও মানতে পারে। এবার সেকেন্ড টাইম বিলটা গেল প্রেসিডেন্টের কাছে। সেকেন্ড টাইম যখন প্রেসিডেন্টের কাছে বিলটা যাবে, তখন প্রেসিডেন্টকে সই করতেই হবে, অ্যাসেন্ট দিতেই হবে। এই হচ্ছে আমার সাসপেন্সিভ। তোমরা এটা পুরো পড়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্যে আমি এই সাসপেন্সিভ ভিডিওটাকে প্র্যাকটিক্যালি করালাম। ওকে, আচ্ছা, যেটা বলেছিলাম, অ্যাজ মেনশনড আর্লিয়ার, প্রেসিডেন্টের কিন্তু মানি বিলের ক্ষেত্রে সাসপেন্সিভ ভিটো কিন্তু নেই। মানি বিলের ক্ষেত্রে সে বিলটিকে সই করতে পারে, অ্যাসেন্ট, বা বিলটিকে আটকে রাখতে পারে, বাট ক্যান নট রিটার্ন ফর রিকনসিডারেশন। সে কিন্তু রিটার্ন করতে পারবে না। পকেট ভিটো, তোমরা জানো হয়তো, পকেট ভিটো ইউএস থেকে কিন্তু আমরা নিয়েছি। এবার পকেট ভিটো মানে কি? দেখো, ইউনাইটেড স্টেটসেও কিন্তু দু রকমের কক্ষ রয়েছে। একটা হচ্ছে সিনেট, আরেকটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বিলকে পাশ করে পাঠালো তাদের প্রেসিডেন্টের কাছে। ইউএস এর প্রেসিডেন্ট সেই বিলটিকে সইও করছে না, বিলটিকে রিটার্নও করছে না, বিলটিকে রিজেক্টও করছে না। তাহলে কি করেছে? বিলটিকে ধরে রেখে দিয়েছে, উইথ হোল্ড। এবার প্রশ্ন হচ্ছে, ইউএস এর প্রেসিডেন্ট কতদিন একটা বিলকে ধরে রাখতে পারে? 10 দিন। ইউএস এর প্রেসিডেন্ট কিন্তু একটা বিলকে 10 দিন আটকে রাখতে পারে, ধরে রাখতে পারে। এবারে আমি আসছি এটা ইন্ডিয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ইন্ডিয়াতে রয়েছে লোকসভা রাজ্যসভা। লোকসভা রাজ্যসভা বিলকে পাশ করে পাঠালো প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টও বিল রিজেক্টও করছে না, রিটার্নও করছে না, সইও করছে না, বিলটি আটকে রেখে দিয়েছে, উইথ হোল্ড। এবার প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি টাইম লিমিট লেখা আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি টাইম লিমিট লেখা আছে? আমরা ইউএসএ তে দেখলাম, ইউএসএ টাইম লিমিট ছিল কিন্তু 10 দিন, কিন্তু ইন্ডিয়াতে ইনডেফিনিট পিরিয়ড। তার কারণ কনস্টিটিউশনে কোনো টাইম লিমিট লেখা নেই। ইন্ডিয়ার প্রেসিডেন্ট যতদিন চায় ততদিন এই পকেট ভিটোকে ইউজ করে বিল কিন্তু আটকে রাখতে পারে। এর একটা এক্সাম্পল আমরা দেখি। দেখো, 1986-এ আমাদের প্রেসিডেন্ট ছিলেন জ্যাল সিং। জ্যাল সিং পকেট ভিটো ইউজ করে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে। সেই সময় কার সেন্টারে কোন পার্টি ছিল? কংগ্রেস কিন্তু সেই সময়তে ছিল। এটি পাশ করা হয় যাতে প্রেসকে রোধ করা যায়। তো এই জ্যাল সিং এই ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলকে কিন্তু আটকে রাখে প্রায় 3 বছর। 1989-এ আমাদের কিন্তু প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় এবং আমাদের প্রেসিডেন্ট হন আর ভেঙ্কটরামন। আর ভেঙ্কটরামন প্রেসিডেন্ট হয়ে এই বিলটিকে রিটার্ন করে, মানে ফেরত পাঠায় কোথায়? পার্লামেন্টের কাছে। কিন্তু সেই সময় দেখো সরকারই চেঞ্জ হয়ে গেছে, ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট চলে এসছে এবং ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট পরবর্তীকালে সেই বিলটিকে আর কিন্তু পার্লামেন্টে পাঠায় না। তাহলে এই হচ্ছে আমার পকেট ভিটো। কি বললাম? একটি বিলকে কিন্তু আটকে রাখতে পারে অনির্দিষ্টকালের জন্য, যেরকম জ্যাল সিং ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলকে আটকে রেখেছিল। মাথায় রাখবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও কিন্তু আমাদের রয়েছে এবং 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু সরাসরি বলে দিচ্ছে অব্লিগেটরি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টকে কিন্তু সই করতেই হবে। ইট ইজ অব্লিগেশন অফ দ্য প্রেসিডেন্ট টু সাইন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। ওকে, আচ্ছা, এবারে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ফিনান্সিয়াল রিলেশনশিপে, যে অর্থনৈতিক যে ক্ষমতা প্রেসিডেন্টের কাছে রয়েছে। তাহলে যেটা আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে মানি বিল, এই মানি বিল কিন্তু পেশ হবে, ইন্ট্রোডিউস করা হবে পার্লামেন্টে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিয়ে। বোঝো, মানি বিল দেখো একমাত্র ইন্ট্রোডিউস হয় লোকসভাতে,
লোকসভার পরে এটি যায় কিন্তু রাজ্যসভাতে। রাজ্যসভার খুবই কম ক্ষমতা রয়েছে, রাজ্যসভা শুধু রেকমেন্ড করতে পারে, পরামর্শ দিতে পারে, পরামর্শটা মানবে কি মানবে না সেটা কিন্তু লোকসভার উপরে নির্ভর করছে। কিন্তু এই মানি বিল লোকসভাতে পেশ হওয়ার আগে প্রেসিডেন্টের সিগনেচার লাগে, প্রেসিডেন্টের অ্যাসেন্ট লাগে। তাহলে মাথায় রাখবে যে মানি বিলের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের অ্যাসেন্টের প্রয়োজন রয়েছে। উইথাউট দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট মানি বিল কিন্তু লোকসভাতে পেশ করা যায় না। আচ্ছা, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট, এই বাজেট কিন্তু পেশ করবে দ্য প্রেসিডেন্ট, কিন্তু লে করবে এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাজেট বিফোর দ্য পার্লামেন্ট। এবং প্রেসিডেন্ট কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, তোমরা জানো যে আমাদের যে তিনখানা ফান্ড রয়েছে, এই তিনখানা ফান্ডের মধ্যে কন্টিনজেন্সি ফান্ড কিন্তু আপৎকালীন বা বিপরীত বা যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় তখন কিন্তু কন্টিনজেন্সি ফান্ড থেকে আমরা টাকা বার করি। এই কন্টিনজেন্সি ফান্ড থেকে যে টাকা বার করবে তারও কিন্তু অ্যাডভান্স কিন্তু করবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ক্যান মেক অ্যাডভান্স আউট অফ দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। যদি কোনো রকম আপৎকালীন পরিস্থিতিকে মেটাতে হয় তাহলে কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা বার করার জন্যও কিন্তু প্রেসিডেন্টের একটা রেকমেন্ডেশন লাগে। এবং ফিনান্স কমিশন, তোমরা হয়তো এইটার ব্যাপারে পড়েছো, ফিনান্স কমিশন আর্টিকেল 280। ফিনান্স কমিশনের তোমরা কাজ হয়তো জানো যে ফিনান্স কমিশন যে কেন্দ্র রাজ্যকে কি করে এই ট্যাক্স ডিস্ট্রিবিউশন করবে এর জন্য কিন্তু রেকমেন্ডেশন দেয় ফিনান্স কমিশন। এই ফিনান্স কমিশনকে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু প্রেসিডেন্ট সেট আপ করে, প্রেসিডেন্ট কনস্টিটিউট করে, যাতে তারা রেকমেন্ড করতে পারে যে সেন্টার এবং স্টেটের মধ্যে ট্যাক্সের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। এবং যদি আজকে কোনো গ্র্যান্ট প্রয়োজন হয় সেই গ্র্যান্ট প্রয়োজনের জন্যও কিন্তু প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগবে। তাহলে এই গেল আমার ফিনান্সিয়াল অর্থনৈতিক ক্ষমতা। এবার আসছি আমরা ডিপ্লোম্যাটিক কিছু পাওয়ারে। তাহলে মাথায় রাখবে যে ইন্টারন্যাশনাল ট্রিটিস এবং এগ্রিমেন্ট সেটা কিন্তু একমাত্র সই হবে প্রেসিডেন্টের বিহাফে, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই দ্য পার্লামেন্ট। কোনো আন্তর্জাতিক চুক্তি যদি আমাকে সই করতে হয় তাহলে কিন্তু সেটা করবে প্রেসিডেন্ট পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়ে। এবং প্রেসিডেন্ট কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে যদি কোনো ইন্টারন্যাশনাল ফোরাম হয়, বা যেটা বললাম যারা ফরেনের অ্যাম্বাসাডার ডিপ্লোম্যাটকে রিসিভও করতে কিন্তু যাবে প্রেসিডেন্ট। নেক্সট দেখো মিলিটারি পাওয়ার। প্রেসিডেন্ট দেখো সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স, বারবারই বলছি, এজন্য প্রেসিডেন্ট কিন্তু ডিক্লেয়ার করতে পারে ওয়ারকে কিন্তু এন্ড করতে পারে। এবং সে কিন্তু আমাদের যে তিনটে ফোর্স রয়েছে, আর্মি, নেভি এবং এয়ার ফোর্স, তার চিফকেও কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে প্রেসিডেন্ট। এবারে চলে আসছি আমরা ইমার্জেন্সি পাওয়ার। 1 মিনিট। হ্যাঁ, এবারে তাহলে আমরা চলে আসছি কিন্তু আমাদের ইমার্জেন্সি পাওয়ারে। তাহলে দেখো 3 ধরনের কিন্তু আমাদের এখানে ইমার্জেন্সি পাওয়ার রয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং তার সাথে সাথে আমাদের রয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। তাহলে দেখো এই ন্যাশনাল এমার্জেন্সি কি হয়, দেখো যদি রাজ্যে মানে কান্ট্রিতে, যখন আমি এখানে রাজ্য বলছি তখন কিন্তু বেসিক্যালি আমি কান্ট্রির ব্যাপারে কথা বলছি। এই কান্ট্রিতে যদি আজকে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন বা আর্মড রিবেলিয়ন, যুদ্ধ, যদি অন্য কোনো দেশ আমাকে অ্যাটাক করে বা যদি আমার স্টেটের মধ্যে যদি কোনো আর্মড রিভোল্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য কিন্তু একটি লিখিত অ্যাডভাইস লাগবে ক্যাবিনেটের। এবং আমার কিন্তু এখানে রয়েছে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি কি জিনিস মাথায় রাখবে যে যদি রাজ্যে
কোনো রকমের রাজ্যে যদি কোনো রকমের কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেক হয়ে যায়, তখন কিন্তু গভর্নর একটি রিপোর্ট পাঠাবে প্রেসিডেন্টের কাছে। যদি প্রেসিডেন্ট সেই রিপোর্টে সহমত হয় যে না, সত্যি রাজ্যের যে সাংবিধানিক পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট সেই রাজ্যে লাগু করতে পারে প্রেসিডেন্টের এমার্জেন্সি। যখনই প্রেসিডেন্ট এই এমার্জেন্সি লাগু করছে, স্টেট এমার্জেন্সি, তখনই কিন্তু আমাদের যে রাজ্য সরকার সে কিন্তু হয়ে যায় ডিসমিস। তখন কিন্তু যে গভর্নর কিন্তু প্রেসিডেন্টের হয়ে স্টেটটাকে রুল করে। ঠিক আছে, এই জন্য এর আরেক নাম প্রেসিডেন্টস রুল। এবার আমরা দেখে নেব ভাইস প্রেসিডেন্ট কি রয়েছে। দেখো, আমরা প্রেসিডেন্টের যাবতীয় জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা সমস্ত করলাম। এবার আমরা দেখে নেব যে ভাইস প্রেসিডেন্টটা কি জিনিস এবং ভাইস প্রেসিডেন্টে কি রয়েছে। তাহলে দেখো, আর্টিকেল 63 কিন্তু আমাদের অফিস অফ ভাইস প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করছে, যেখানে আমাদের যে ভাইস প্রেসিডেন্টের যে অফিস সেটা কিন্তু আমরা নিয়েছি ইন দ্য লাইনস অফ আমেরিকা। আমেরিকার কিন্তু যে ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্টের প্রক্রিয়াতে রয়েছে, এবং তিনি কিন্তু সেকেন্ড সাংবিধানিক হেড। তার কারণ প্রেসিডেন্টের অফিস যদি কোনো কারণে ভেকেট হয়ে যায়, তখন কিন্তু ভাইস প্রেসিডেন্টের হয়ে কিন্তু সেই অফিসটাকে সামলায়, এবং সে কিন্তু র্যাঙ্ক অনলি নেক্সট টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং ভাইস প্রেসিডেন্ট কিন্তু শুধু ভাইস প্রেসিডেন্ট কিন্তু মনে রাখবে, তাকে কিন্তু বলা হয় এক্স অফিসো। এক্স অফিসো মানে সে কিন্তু দুটো পদ সামলাচ্ছে। একটা তো তিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেই, কিন্তু ভাইস প্রেসিডেন্ট কিন্তু চেয়ারম্যান অফ রাজ্যসভা, সে কিন্তু রাজ্যসভাকেও সামলাচ্ছে। যেরকম আমরা দেখেছি যে লোকসভা যেরকম স্পিকার সামলাচ্ছে, তেমনি কিন্তু আমাদের রাজ্যসভাকে কিন্তু সামলাচ্ছে চেয়ারম্যান। তার সাথে দেখো যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু লোকসভারও মেম্বার না, রাজ্যসভারও কিন্তু মেম্বার না। কিন্তু অরিজিনাল যে কনস্টিটিউশন আমাদের হয়েছিল, সেই অরিজিনাল কনস্টিটিউশন কিন্তু বলছে ভাইস প্রেসিডেন্ট উড বি ইলেক্টেড বাই দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট অ্যাসেম্বলড অ্যাট এ জয়েন্ট মিটিং। জয়েন্ট মিটিং করে পার্লামেন্টের দুটো হাউস একসাথে কিন্তু ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করবে। কিন্তু এখন যেহেতু ইলেকটোরাল কলেজ চলে এসছে, প্রেসিডেন্টের প্রসিডিওর কিন্তু পাল্টে গেছে ইলেকশনের। কিন্তু এটি 11th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961-এ আমরা কিন্তু এই প্রসেসটাকে সরিয়ে দিই। এবার দেখো, তাহলে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের মেথডটা কি? ইলেকশন ইজ সিমিলার টু দ্যাট অফ প্রেসিডেন্ট। একই রকম আমাদের কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন হয়, এবং প্রসেসটা কিন্তু সিমিলার বলতে পারো। এবং এই যে প্রেসিডেন্টের ইলেকশন, আমরা প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে দেখেছিলাম ইলেকটোরাল কলেজ রয়েছে, যেখানে আমরা দেখেছিলাম শুধু ইলেক্টেড মেম্বাররা পার্টিসিপেট করছে। কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু মাথায় রাখবে যে পার্লামেন্টের মেম্বাররা কিন্তু পার্টিসিপেট করে। এবারে পার্লামেন্টের মেম্বার মানে কি? মাথায় রাখবে যে পার্লামেন্টের মেম্বার মানে আমি এখানে কিন্তু ইলেক্টেডও বলছি, নমিনেটও বলছি। আচ্ছা, আরেকটা জিনিস, আমি তোমাদেরকে যখন প্রেসিডেন্টটা বোঝাচ্ছিলাম তখন প্রেসিডেন্টের ইলেকশনটা তোমাদেরকে বলেছিলাম ইলেক্টেড মেম্বাররা কিন্তু পার্টিসিপেট করে, কিন্তু আমি প্রেসিডেন্টের ইমপিচমেন্টটা কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। সরি, এই প্রেসিডেন্টকে যে সরানোর প্রক্রিয়া, এই সরানোর প্রক্রিয়াতে কিন্তু পার্টিসিপেট করছে কে কে? ইলেক্টেড প্লাস নমিনেটেড মেম্বার অফ পার্লামেন্ট। এই জিনিসটা খুব ভালো করে দেখে নেবে। দেখো, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু। দেখো, প্রেসিডেন্টের ইলেকশনে নমিনেটেড মেম্বাররা পার্টিসিপেট করছে না, কিন্তু প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়াতে কিন্তু নমিনেটেড মেম্বাররা পার্টিসিপেট করছে। আবার দেখো, প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে বিধানসভার ইলেক্টেড মেম্বাররা পার্টিসিপেট করছিল, এবং ইউনিয়ন টেরিটরির যারা ইলেক্টেড মেম্বার দিল্লি পুডুচেরি তারাও কিন্তু পার্টিসিপেট করছিল। কিন্তু ওরা আবার দেখো ইমপিচমেন্টের ক্ষেত্রে কিন্তু পার্টিসিপেট করছে না। তাহলে এই জিনিসটাকে একটুখানি কিন্তু ভালো করে আমি স্টার মার্ক দিয়ে রাখছি। প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষেত্রে
নমিনেটেড মেম্বাররাও পার্টিসিপেট করে, কিন্তু তারা আবার ইলেকশনে পার্টিসিপেট করে না। ঠিক আছে, এবার ভাইস প্রেসিডেন্টের আমি চলে আসছি। তাহলে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন ইলেকটোরাল কলেজকে মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, দ্যাট ইজ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড। এবার আমরা চলে আসছি কোয়ালিফিকেশন। সিমিলারলি নাগরিক হতে হবে, তার এজ হতে হবে 35 ইয়ার্স অর অ্যাবভ। রাজ্যসভার মেম্বার হতে গেলে যা যা কোয়ালিফিকেশন লাগে তাই কোয়ালিফিকেশন কিন্তু ভাইস প্রেসিডেন্ট থাকতে হবে। সে কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না। এবং আমরা যেরকম প্রেসিডেন্ট ইলেকশনে দেখেছিলাম যে ইলেক্টরস অ্যান্ড প্রপোজার্স অ্যান্ড ইলেক্টরস লাগে 50-50, তেমনি ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু অ্যাটলিস্ট 20 ইলেক্টরস কিন্তু লাগবে অ্যাজ প্রপোজার্স এবং 20 ইলেক্টরস কিন্তু লাগবে অ্যাজ সেকেন্ডার্স। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। এবার আমরা চলে আসছি ওথ অর অ্যাফার্মেশনে। তাহলে ভাইস প্রেসিডেন্টের যে ওথ এবং অ্যাফার্মেশন সেটা বাবা কে করায়? তাহলে ওথ অফ অফিস টু দ্য ভাইস প্রেসিডেন্ট কে অ্যাডমিনিস্টার করায়? প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে প্রেসিডেন্টের বিহাফে সে যাকে বলবে তাকে কিন্তু ভাইস প্রেসিডেন্টের ওথকে অ্যাডমিনিস্টার করাতে হবে। তাহলে এই গেল আমার ওথ অর অ্যাফার্মেশন। এবার আসছি আমরা কন্ডিশন, যে ভাইস প্রেসিডেন্ট হতে গেলে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে। যেহেতু আমাদের ডাবল মেম্বারশিপ নেই, এজন্য তাকে আইদার হাউস অফ পার্লামেন্টের মেম্বার হলে হবে না, এবং তার সাথে সাথে তাকে কিন্তু স্টেট লেজিসলেচারেরও মেম্বারশিপ থাকতে হবে। যদি এরকম কোনো পার্সন যে পার্লামেন্টের মেম্বার বা স্টেট লেজিসলেচারের মেম্বার যদি অ্যাপয়েন্ট হওয়ার পরে তাকে কিন্তু অফিস ছাড়তে হবে পার্লামেন্টের এবং স্টেট লেজিসলেচারের। ঠিক আছে, এবং সে কোনো অফিস অফ প্রফিট কিন্তু হোল্ড করতে পারবে না। নেক্সট আমি চলে আসছি আমাদের টার্মসে। তাহলে ভাইস প্রেসিডেন্টও কিন্তু 5 বছরের টার্ম রয়েছে। সে রিজাইন দিতে পারে প্রেসিডেন্টকে। তোমাদের প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, হয়তো এতক্ষণে কমেন্ট সেকশনে উত্তর পেয়ে গেছি। তাহলে প্রেসিডেন্ট রিজাইন দেয় ভাইস প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্ট রিজাইন দিচ্ছে প্রেসিডেন্টকে। এইখানেও কিন্তু এমনটাই যে তার যদি ভাইস প্রেসিডেন্ট অফিস 5 বছর হয়ে গেছে, নতুন ভাইস প্রেসিডেন্ট যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু সে অফিসটা ছাড়বে না, এবং সেও কিন্তু ইলেক্ট হতে পারে এনি নাম্বার অফ টাইম। এবার আসছি আমি ভ্যাকেন্সি। তাহলে সে তার অফিসটা ভেকেট হতে পারে যদি তার 5 বছর হয়ে যায়, যদি সে রিজাইন দেয়, যদি সে রিমুভ হয়ে যায়, এবং যদি তার মৃত্যু হয়ে যায়। এবার আমরা দেখব রিমুভাল, তার কি কারণে সে সরতে পারে। তাহলে দেখো, একটা তো অবশ্যই তার টার্ম যদি কমপ্লিট হয়ে যায় কিন্তু সরতে পারে। তাছাড়াও কনস্টিটিউশনে কিন্তু গ্রাউন্ড বলা নেই, নো গ্রাউন্ড হ্যাজ বিন মেনশনড যে কি গ্রাউন্ডে ভাইস প্রেসিডেন্টকে সরানো উচিত, কিন্তু একটি ইমপিচমেন্ট প্রক্রিয়া কিন্তু ভাইস প্রেসিডেন্টের রয়েছে। কি প্রক্রিয়া রয়েছে? তাকে রিমুভ করার জন্যে, তাকে সরানোর জন্যে মোশন ইন্ট্রোডিউস বা ইনিশিয়েট করতে হবে রাজ্যসভাকে। খুব ভালো করে মাথায় রাখবে, ভাইস প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যসভাতে। রাজ্যসভাতে শুরু করার পরে সেটাকে পেশ এবং পাস করার পরে এটি যাবে কিন্তু লোকসভাতে। লোকসভাকেও এগ্রি করতে হবে। লোকসভা যদি এগ্রি করে যায় তাহলে কিন্তু ভাইস প্রেসিডেন্ট রিমুভ হয়ে গেল। আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি, একটি রেজলিউশন পাস করতে হবে রাজ্যসভাকে, এবং কেবলমাত্র রাজ্যসভাকেই এফেক্টিভ মেজরিটিতে, এবং সেটি যদি লোকসভাতেও অ্যাকসেপ্ট হয়ে যায় সিম্পল মেজরিটিতে, তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে ভাইস প্রেসিডেন্ট। এবার চলে আসছি ইলেকটোরাল ডিসপিউট। সেম, যদি কোনো রকম ইলেকটোরাল ডিসপিউট অ্যারাইজ হয়, সেটা প্রেসিডেন্টের হোক না কেন, ভাইস প্রেসিডেন্টের হোক না কেন, দ্যাট ইজ ডিসাইডেড inquired by the Supreme Court. এমিউলমেন্টস, কনস্টিটিউশনে কিন্তু কোনো ফিক্স এমিউলমেন্টস নেই, কিন্তু সে এক্স অফিসো চেয়ারম্যান অফ রাজ্যসভা, সে যখন এক্স অফিসো চেয়ারম্যান অফ রাজ্যসভা তখন কিন্তু সেইটার স্যালারি ড্র করবে, এবং সে যখন প্রেসিডেন্টের পজিশনটাকে সামলাবে তখন সে কিন্তু প্রেসিডেন্ট যে ধরনের স্যালারি এবং অ্যালাওয়েন্সেস পায় সেটা কিন্তু ভাইস প্রেসিডেন্টও পাবে। এবার আমি চলে আসছি পাওয়ারসে। তাহলে কি কি পাওয়ার রয়েছে ভাইস প্রেসিডেন্টের আমরা দেখে নেব।
তাহলে সে দেখো এক্স অফিসো চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেটস, আগেই বললাম তোমাদেরকে, যেরকম আমরা দেখেছি যে লোকসভার ক্ষেত্রে কিন্তু রয়েছে স্পিকার, ডেপুটি স্পিকার, এবং স্পিকার কিন্তু লোকসভার অর্ডার, ডিসিপ্লিন, ডেকোরাম মেনটেন করার দায়িত্বে রয়েছে। তেমনি কিন্তু আমরা দেখছি যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার এক্স অফিসো চেয়ারম্যান, সে কিন্তু রাজ্যসভাকে সামলানোর দায়িত্বে কিন্তু সে রয়েছে। তার সাথে দেখো ইন হিজ ক্যাপাসিটি হিজ পাওয়ার অ্যান্ড ফাংশন, তার পাওয়ার এবং ফাংশন মানে রাজ্যসভার যে চেয়ারম্যান তার পাওয়ার অ্যান্ড ফাংশন সিমিলার টু স্পিকার, কিন্তু দুটো ক্ষেত্রে মাথায় রাখবে যে স্পিকারের কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের থেকে বেশি পাওয়ার। কি কি ক্ষেত্রে গো আমাকে কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা বলছি, তোমরা দ্বিতীয়টা জানাও। মানি বিল কি না সেটা কিন্তু নির্ধারণ করে লোকসভার স্পিকার। আরেকটাও কিন্তু আছে, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, যে স্পিকারের একটা ক্ষমতা যেটা রাজ্যসভার চেয়ারম্যানের নেই। এবং দেখো সে যদি প্রেসিডেন্টের অফিস যদি কোনো কারণে ভেকেট হয়ে যায়, তাহলে সেই ভ্যাকেন্সিটাকে ফুলফিল করে কিন্তু ভাইস প্রেসিডেন্ট। কিন্তু মাথায় রাখবে যে ভাইস প্রেসিডেন্ট ম্যাক্সিমাম প্রেসিডেন্ট থাকতে পারে 6 মাস, তাহলে 6 মাসের মধ্যে কিন্তু নতুন প্রেসিডেন্টকে ইলেক্ট করতেই হবে। ফার্দার যদি প্রেসিডেন্ট কোনো কারণে অসুস্থ হয়, কোনো কারণে অ্যাবসেন্ট হয়, বা কোনো কারণে সে যদি তার ফাংশন না করতে পারে, তখনও কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের হয়ে কাজগুলোকে করতে পারে। ঠিক আছে, তাহলে এই আমাদের গেল আজকের মোটামুটি আলোচনা, যেখানে আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের যাবতীয় বিষয় কিন্তু আমরা আলোচনা করে দিলাম। আশা করি তোমরা এই ক্লাসটা এনজয় করলে, তোমাদের হেল্প হলো পড়াশোনার ক্ষেত্রে। পরবর্তীকালে এরকমই ক্লাস কিন্তু আমরা নিয়ে আসব, এবং তোমাদের যেন চোখ থাকে WBPSC বালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। খুব ভালো করে পড়াশোনা তোমরা করো, তোমাদের জন্য কিন্তু রইল অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।